হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? ভাইয়া কিন্তু চলে আসছি ৫ মিনিট আগেই। তোমরা কারা, কারা আছো দেখি? যারা আগে থেকে ক্লাসের জন্য একটু বলো তো? সবকিছু ঠিক আছে? ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি সব টপ আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা একদম কারেক্ট ৬:৩০ থেকেই শুরু করব। ১ম এ একটু সময় নিয়ে নিই সবাই জয়েন করুন। ওকে, অল ক্লিয়ার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ৪ মিনিট আগে আসছি বাট ক্লাস শুরু করতেছি না। তোমাদের সাথে গল্প করতেছি। ঠিক আছে? গল্প করবা না ভাইয়ের সাথে? একদম আমরা ৬:৩০ থেকেই শুরু করব। একটু ভাইকে বলে দাও সব ক্লিয়ার আছে কিনা? আজকে কিন্তু আমরা একদম ফাংশন পার্ট কমপ্লিট করে ফেলব। হ্যাঁ, ওকে। অল ক্লিয়ার, অল ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। তোমরা কারা, কারা হোমওয়ার্ক সাবমিট করছো বলো তো? কারা, কারা হোমওয়ার্ক সাবমিট করছো? আচ্ছা, একজন বলছে ভাইয়া কঠিন লাগে কেন? হায়ার ম্যাথ তো একটু কঠিন হবেই, তাই না? আগে কি পড়তা? শুধু গণিত। 9-10 এ উঠে হয়ে গেছে ২ টা। সাধারণ গণিত, উচ্চতর গণিত। তো সায়েন্সে যে হায়ার ম্যাথটা এটা তুলনামূলক একটু তো কঠিন হবেই। কারণ যারা ধরো সায়েন্সে পড়ে না, কমার্স বা আর্টসে পড়ে, সাধারণ গণিত কিন্তু ওদেরও আছে। তোমরা আলাদা করে হায়ার ম্যাথস পড়তেছো। তো এখানে একটু বেশি এফোর্ট দিতে হবে না বলো তো? এবং ভাইয়া কিন্তু একটা কথা বলছিলাম। প্রতিদিন ক্লাসটা করতে আসার আগে তোমার যে নোটটা, গত দিনের ক্লাসের যে নোটটা ১৫ মিনিট আগে ওটা নিয়ে বসো, একটু রিভিউ করে নাও লাস্ট ক্লাসটা। এরপরে এই ক্লাসটা আবার শুরু করো। দেন ক্লাসটা কমপ্লিট হওয়ার পর ক্লাস শেষে আবার ওই দিনের নোটটা একটু রিভাইজ দিয়ে দাও। বুঝছো? এইভাবে যদি ফলো করতে পারো, তখন দেখবা তুমি এরকম রেগুলার থাকলে তখন ইজি লাগতে শুরু হবে। বুঝছো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? তোমরা এখানে কোন জেলার মানুষ বেশি একটু শুনি তো দেখি? যখন আমরা পাবলিকলি লাইভে যাইতাম তখন ভাই এটা জিজ্ঞাসা করতাম। পেইড প্রোগ্রামে দেখি তো কোথা থেকে মানুষ একটু বেশি আছে। হ্যাঁ, ১ম একটু কঠিন লাগতে পারে। বাট এই হায়ার ম্যাথ সাবজেক্টটাই তো তুমি ২ বছর ধরে পড়বা না। ক্লাস 9 এ পড়বা, 10 এ উঠে কিন্তু ওই বইই পড়বা। এটা কি তোমরা জানো? আগে ধরো 7 এ, 8 এ বা 6 এ একটা বইই তো পড়তা। তাই না? আলাদা, আলাদা করে একটা বই। বাট 9-10 মিলিয়ে তুমি ২ বছরে একটা বই পড়বা। মানে এখানে প্রাথমিক ধাপে একটু কঠিন লাগতে পারে। বাট একই জিনিসটা রিভিউ করে, করে প্র্যাকটিস করে, করে সেটার সাথে পরিচিত হয়ে, হয়ে দেখবা আস্তে, আস্তে পুরো বিষয়টা সহজ হয়ে যাচ্ছে। তোমরা দেখো এটা কি কত সাল? ২৫ সাল। ২৫ সালে 9 এ পড়তেছো। ২৬ সালে গিয়ে 10 এ পড়বা। ২৭ সালে এসএসসি পরীক্ষায় বসবা। ওইটাই তো আল্টিমেট গোল। সেটার জন্য নিজেদের আমরা প্রিপেয়ার করতেছি। তাই না বলো তো? হ্যাঁ। আচ্ছা, অনেকেই তোমাদের নিজস্ব বলতেছো, বিভাগগুলো বলতেছো, জেলাগুলো বলতেছো। আচ্ছা, হ্যাঁ, ভাল লাগলো। ভোলা থেকেও একজন আছে, ফেনী থেকে আছে। এর গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা, বুঝছো? এর গ্রামের বাড়ি কুমিল্লা। ২৮ বাজতেছে, আমরা একদম ৬:৩০ থেকে একুরেট টাইমে ক্লাসটা শুরু করব। ওকে? তোমরা অলরেডি দেখলাম ১৫০ জনের মতো মানুষ চলে আসছো। ক্লাসের শুরু কিন্তু আমরা করব একটা কোয়েশ্চেন দিয়ে। দেখব লাস্ট ক্লাসে পড়াশোনা কে, কে করছো? পড়াশোনা কে, কে করছো? একটা পোল দিয়ে শুরু হবে। একটা কোয়েশ্চেন দিয়ে আরকি। হ্যাঁ, হ্যাঁ, ফাহিম হাসান ভোলা থেকে জয়েন হইছে। ভাইয়া দেখতে পারছি। ঠিক আছে। খাগড়াছড়ি থেকেও আছে একজন। আচ্ছা। চলো তাহলে আমরা শুরু করে দেই, তাই না? ৬:৩০ বেজে গেছে। শুরু করে দেই। ১ম এ একটা গুরুত্বপূর্ণ নোটিস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আগামী ৭ই ফেব্রুয়ারি তোমাদের আম্মু-আব্বুকে বলবা আমাদের কিন্তু প্যারেন্টস মিটিং আছে। এই যে তোমরা ১ম মাসে পড়াশোনা করলা, এটা রিলেটেড আপডেট বা তোমাদের আম্মু-আব্বুর কোনো কোয়েরি থাকলে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। বুঝছো? সো তোমাদের সাথে দেখা হচ্ছে প্যারেন্টস মিটিং এ ৭ই ফেব্রুয়ারিতে। এটা গেল ১ম একটা নোটিস। ৮ ফেব্রুয়ারি বলতেছো? না, আমার কাছে এখন অব্দি যে আপডেট ৭ই ফেব্রুয়ারিতেই আমাদের প্যারেন্টস মিটিংটা হচ্ছে ক্লাস 9 এর। ঠিক আছে? ওকে, ওকে। দেন আরেকটা ছোট্ট আপডেট। তোমরা আমাদের কমিউনিটি গুলাতে যুক্ত হইছো কিনা বলো তো? এই যে ক্লাস 9 এর একাডেমিক প্রোগ্রামের যে গ্রুপটা, এখানে ধরো বিভিন্ন আপডেটস পোস্ট হবে। ভাইয়া ধরো আজকে ক্লাস আছে সেটা তোমাদের জানাবো। কোন ক্লাসের পরে এক্সট্রা হোমওয়ার্ক বা নোটিশ থাকলে সেটা জানাবো। বাট তোমাদের ডাউটস গুলো বা হোমওয়ার্ক গুলো সেইগুলো তোমরা এই সাবজেক্ট ওয়াইজ গ্রুপ গুলোতে সাবমিট করবা। তাহলে আমাদের হায়ার ম্যাথ এর হোমওয়ার্ক কিন্তু এইখানে সাবমিট করতে হবে। এই যে কমিউনিটিতে কিন্তু যুক্ত হয়ে যেও। ঠিক আছে? এবং ফর এক্সাম্পল এনি হাউ যদি তুমি কোন একটা ক্লাসের হোমওয়ার্ক মিস করে ফেলো, সমস্যা কি?
পরে আবার যখন একবারে বসতেছো ২ ক্লাসের হোমওয়ার্ক একবারে করে সাবমিট করো। তাও করো। বুঝছো? হোমওয়ার্কটা কেন দেওয়া হয়? এখানে কি এরকম যে তুমি হোমওয়ার্ক না করলে ভাইয়া তোমাকে মাইর দিব বা এরকম কিছু বলো তো? তোমরা তো পুরোপুরি আমার নাগালের বাহিরে। কিভাবে ধরবো তোমাদেরকে? আমি হোমওয়ার্কটা দিচ্ছি তোমাদের নিজস্ব প্র্যাকটিসের জন্য। আচ্ছা একজন টাইমটা জিজ্ঞাসা করতেছো না? টাইম কি এখানে উল্লেখ করা আছে? তোমাদের এসএমএস চলে যাবে বুঝছো? তোমাদেরকে এসএমএস দিয়ে লিঙ্কটা পাঠানো হবে আর টাইমটাও বলে দেওয়া হবে। খুব সম্ভবত 9:30 টায়। রাত 9:30 টায় খুব সম্ভবত। জানায় ঠিক আছে চলো সব আপডেট দেওয়া হয়ে গেল। আমরা পড়াশোনা শুরু করে দিই এবং শুরু করতেছি এই কোয়েশ্চেনটা দিয়ে। দেখি আমাকে বলো। আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে। আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে দেখো। f of x সমান 2x ডিভাইডেড বাই x মাইনাস 2 এই ফাংশনের ইনভার্স বের করো। ইনভার্স বের করে সেখান থেকে f ইনভার্স 3 এর ভ্যালু বের করো। বলো। দেখি লাস্ট ক্লাসে কারা পড়াশোনা করছে? আচ্ছা অনেকে আগেই সি বলে দিচ্ছ। তোমরা কি আগের ক্লাসে ভাইয়াটা করাইছিলাম উত্তর মুখস্থ বলে দিল? নাকি এখন বসে করছো বলো তো? একটু সাথে বসে প্লিজ। ওকে? হ্যাঁ, একদম তোমরা সি বলে ভাসায় দিছো। ঠিক আছে। ভাইয়া দেখো তো মনে পড়ে কিনা একটা শর্টকাট শিখাইছিলাম? যে আমাদের একটা ফাংশন f of x সমান যদি এরকম হয় ফর এক্সাম্পল ax প্লাস b a ডিভাইডেড বাই cx প্লাস b এই আমরা একটা শর্টকাট শিখছিলাম যে তার ইনভার্স হবে কি বলতো? এই যে কোনাকুনি ২ টা সহগ, কোন ২ টা সহগ? এই যে দেখো a আর d ওদেরকে এক্সচেঞ্জ করে দাও। এক্সচেঞ্জ বা সোয়াপ করে দাও। সোয়াপ মানে কি? d চলে যাবে a এর জায়গায়, dx, a চলে আসবে d এর জায়গায়। এই। আর অপর ২ টা কোনাকুনি সহগ b আর c কে চিহ্ন পরিবর্তন করে দাও। প্লাস b হয়ে গেছে মাইনাস b, প্লাস c হয়ে গেছে মাইনাস c। মনে আছে এই জিনিসটা? এই শর্টকাটটা? আচ্ছা এটাই এখন আমরা এপ্লাই করি আমাদের এই কোয়েশ্চেনে। কি বলা? f of x এইটা। তাহলে বলো তো f ইনভার্স x কি হবে? আচ্ছা এখানে না একটা জিনিস একটু লুকানো আছে। কি? তোমরা মনে করতে পারো ভাইয়া এখানে 2x এর সাথে তো কিছু নাই। 2x এর সাথে মনে দেখো ছোট্ট একটা 0 আছে। কিছু নাই মানে কি? ছোট্ট একটা 0 আছে। সো আমরা করব কি দেখো। এই 2 আর এই -2 এক্সচেঞ্জ করে দিব। তাহলে দেখো উপরে হচ্ছে -2x আর নিচে আসতেছে প্লাস শূন্য এর চিহ্ন আর কি পরিবর্তন করব? শূন্য তো ভাইয়া শূন্যই। সেটা থাকলো। আর এখানে x এর সাথে মনে কি 1 গুণ আকারে আছে না? সেই 1 টাকে আমি করে দিব -1 -1 লিখলে হবে? x এর সাথেই তো -1 থাকতে হবে। তো ভাইয়া আর -1 টা লিখলাম না। আমি শুধু -x আকারে লিখলাম। হ্যাঁ, নির্ঝর রয় অলরেডি নিজেই কমেন্টটা করছে। ভেরি গুড। ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এখন এখান থেকে f ইনভার্স 3 বের করি মানে x এর স্থলে জাস্ট 3 পুট করে দিই। বলো ভ্যালুটা কি আসবে দেখো তো? -৩ দুগুণে ৬ চলে আসবে। এখানে বলো কি হবে? -৩ প্লাস হচ্ছে ২। তাহলে দেখো আল্টিমেটলি -৬ ডিভাইডেড বাই -১ হ্যাঁ, তোমরা যেটা বলছিলা +6 সেটাই চলে আসছে। ভেরি গুড। তোমরা পেরেছো। সবাই পেরে গেছো অলমোস্ট। ওকে? ক্লিয়ার? চলো আমরা এখন তাহলে আজকের কনসেপ্টে মুভ অন করি। মনে আছে গতদিন এই উদ্দীপকটার ১ম কোয়েশ্চেনটা আমরা করছিলাম। ২ নাম্বারটা বলছিলাম একটু নিজেরা ট্রাই কইরো। মনে আছে? করাই দিছিলাম না? তো সেটা আজকে আমরা করব। দেখো তো আমাদের কি বলা? একটা সমীকরণ তোমাকে দেওয়া আছে। সমীকরণ থেকে x এর ভ্যালু নির্ণয় করতে হবে। দেখো এটা একটা সমীকরণ গিভেন। এই সমীকরণ থেকে x এর ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সমীকরণটায় দেখো ইনভার্স আছে না? বা f ইনভার্স আছে না? তাহলে তোমার ১ম দায়িত্ব হচ্ছে f ইনভার্স x টা বের করে ফেলা। তোমার ১ম দায়িত্ব হচ্ছে f ইনভার্স x টা আচ্ছা কে স্প্যাম করতেছে বলো তো? নূরজাহান তানভীর, নূর হাসান তানভীর সরি। এভাবে স্প্যাম করো না ভাইয়া। ব্লক করে দেওয়া হবে কিন্তু। এরকম করো না। আচ্ছা, ভাইয়া বলতেছিলাম কি যে আমাদের আগে f ইনভার্স x বের করতে হবে। আমরা তো ১ নাম্বারে করছিলাম গতদিন। চলো আজকে একবার প্র্যাকটিস হিসেবে করে ফেলি। ১ম এটার ইনভার্স। কিভাবে করে বলো? আমাদেরকে দেওয়া আছে f of x সমান এইটা। আমরা ধরে নেই না যে f of x সমান y? ১ম এ এভাবে ধরে নিতে হয়। উভয় পক্ষে f ইনভার্স নেই আমরা। f ইনভার্স। এখানে কি এমন কেউ আছো যে গত দিনের ক্লাসটা করোনি? ভাইয়া কিন্তু অলওয়েজ এটা বলি যে একটা ক্লাস স্কিপ করে কখনো পরের ক্লাসটা করা যাবে না। তোমরা তো বুঝতে পারবা না। f ইনভার্স উভয় পক্ষে দেখো নিছি। সেই ২ টা ক্যানসেল আউট হয়ে যায়। এখানে থাকে x সমান f ইনভার্স y। এইটা তো আমরা গত ক্লাসেই করা শিখছি। ওকে। দেন দেখো আমার f of x সমান এইটা মানে কি? y সমান ওইটা না? আর আমি বলতে পারি দেখো আবার y ইকুয়ালস টু কত বলো? 2x - 1 ডিভাইডেড বাই 2x প্লাস
মনে আছে ইনভার্স এ আমরা কি করি? আমার ফাংশনটা দেওয়া আছে y সমান সামথিং। আমরা বের করব x সমান সামথিং। x সমান সামথিং। বুঝতেছি। তাহলে এইখান থেকে x সমানে নিয়ে যেতে হবে। আচ্ছা যারা বলতেছে আগের ক্লাস করোনি, তারা কিন্তু আসলে কমেন্ট করে লাভ নাই ভাইয়া। মনে করো তুমি একটা কিছু বুঝো নাই। সেটার উত্তর হলো গত ক্লাসগুলাতে আছে। আজকে তো বলে লাভ বুঝো না? আমরা তো আজকে নতুন কনসেপ্ট শিখব। আচ্ছা দেখো, আমি r গুণন করে দিই। r গুণন করলে কি আসবে? কোনাকুনি গুণ 2xy প্লাস হচ্ছে 3y। এই দেখো 2xy আর হচ্ছে 3y। অপর পক্ষে থাকতেছে 2x মাইনাস 1। দেন সবগুলা x এক পক্ষে নিয়ে আসো। যাতে আমি কমন নিতে পারি। 2xy এর থেকে বিয়োগ যাবে -2x আর ওই পক্ষে দেখো -1 -3y থাকে। রাইট? তাহলে ফাইনালি আমি যদি x টাকে কমন নেই দেখো থাকতেছে 2y 2। কেউ কি আমাকে একটু বলবা তোমাদের উত্তর কি আসছে? ইনভার্স টা কি কেউ বের করতে পারছো আমার আগে? আচ্ছা। দেখো x সমান কি আসতেছে? x সমান আসতেছে -1 + 3y ডিভাইডেড বাই 2y - এখন x মানে কি? x মানে f ইনভার্স y। x মানে f ইনভার্স y সেটা বসিয়ে দাও। তাহলে f ইনভার্স y সমান আমি মাত্র যেটা বের করলাম সেটা। আচ্ছা এই লাইনটায় অনেকের একটু কনফিউশন হতে পারে। এই ২ টা মাইনাস ছিল প্লাস কিভাবে হয়ে গেল? ভাইয়া মাইনাসটা কমন নিছি। বুঝছো? ভাইয়া মাইনাসটা কমন নিছি। এসির টেম্পারেচারটা গরম লেগে গেছে। ভাইয়া মাইনাসটা কমন নিছি। ওকে। দেন এইটা থাকে। এখন তোমার যদি f ইনভার্স x বের করতে হয় সেটা কি হবে? f ইনভার্স x সেটা ইকুয়ালস টু হবে বলো y এর জায়গায় তুমি x দিচ্ছ মানে কি যত জায়গায় y আছে তারা সব x দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তারা সবই x দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা যারা বলতেছে আবার বোঝে না। কি বলতেছে? এটা তো গতদিন আমি তো এটা শুধু রিভিউ করতেছি। গত দিনের ম্যাথ 2x - 2 অলরাইট এবার আসো আমার আজকের ম্যাথ শুরু হবে। এবার আসো আজকের ম্যাথ শুরু হবে। দেখো আমরা এই সমীকরণ কাজ শুরু করব। এটা প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নে কি বলা দেখো প্রশ্ন মতে এভাবে লিখবা। প্রশ্নে মতে বা দেওয়া আছে যেটাই বলো। কি দেওয়া? 2 f ইনভার্স x 2 f ইনভার্স x সমান দেখো x সমান দেখো x বলো তো আমরা মাত্র f ইনভার্স x বের করলাম কিনা? এই দেখো f ইনভার্স আমরা বের করছি। আসো বসিয়ে দেই। তাহলে কি হবে? 2 f ইনভার্স x এর ভ্যালু কত? f ইনভার্স x এর ভ্যালু হচ্ছে 1 + 3y 1 + 3y ডিভাইডেড বাই ও আচ্ছা y না তো x 1 + 3x ডিভাইডেড বাই 2x - 2 আমি যদি 2 - 2x লিখি আমি কি কিছু ভুল করছি? দেখো একটা মাইনাস ছিল না সামনে? সেই মাইনাসটা কমন নিয়ে এখানে গুণ করে দিচ্ছি। তাই 2x - 2 হয়ে গেছে 2 - x 2 - x বুঝতে পারছি? হ্যাঁ, অলরেডি অনেকেই বলছে। অলরেডি অনেকে বলছে। ওকে। তাহলে আমি যদি এখন 2 দ্বারা গুণ করে দিই বা ভগ্নাংশ থাকলে ভাইয়া শিখাইছি না R গুণন করো। এই যে R গুণন মানে উপরের অংশ আর নিচের অংশ, এখানেও উপরের অংশ আর নিচের অংশ এরকম একটা ক্রসের মত দিয়ে সমীকরণের ২ পক্ষে লিখতে হয়। অর্থাৎ আচ্ছা আগে ২ টা উপরে একটু গুণ করে আমি লিখি দেখো। ওহ! কোন পেন নিয়ে নিছি। আগে ২ টা গুণ করে লিখে দেখো। 2 প্লাস ২ দিয়ে 1 কে গুণ করলে কি 2 প্লাস ২ দিয়ে 3x কে গুণ করলে কিন্তু 6x হয়ে যাবে। ডিভাইডেড বাই 2 2x সমান থাকতেছে x। এতটুকু তো সবাই বুঝি। এখান থেকে আর গুণন করব। এখান থেকে আর গুণন করব। হ্যাঁ, একজন বলছে 3y কোথায় বললেন? এটা ভুলে লিখছিলাম। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা একজন বলতেছে মাইনাস কমন নেওয়াটা বুঝিনি। তুমি এইভাবেই বসাও। মাইনাস সহই বসাও। দেখবে একই জায়গাতেই এরাইজ করবে। বুঝছা? তাও যদি একটু বুঝাতে হয়। দেখো তুমি ধরো কোথাও এরকম সামনে একটা মাইনাস আছে। আমি লিখলাম 6/-5 এটাকে বলতো লেখা যায় কিনা 6/5 মানে এই মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যায় না? মাইনাস, মাইনাস গুণ হয়ে কি হয়ে যায়? প্লাস হয়ে যায় না? সেই কাজটা ভাইয়া করছি। সেই কাজটা করছি। বুঝছো? বুঝছো? ওকে। আসো। এখান থেকে ক্যালকুলেশন করি। আর গুণন করে দিই। তাহলে উপরে 2 + 6x তো ছিলই। আর এর সাথে যখন x গুণ হবে বলতো কি হবে? ২ এর সাথে x গুণ 2x -2x এর সাথে x গুণ -2x²। এখানে অনেকে একটু কনফিউজড হয়। দেখো x এর নিচে কিছু নাই মানে কি মনে 1 আছে না? তো 2 + 6x কিন্তু 1 এর সাথে গুণ হচ্ছে আসলে। বুঝছি? বুঝছি। হ্যাঁ। আচ্ছা কোন পার্টটা বুঝে নাই? যে বলতেছে বুঝে নাই মেনশন করো কোন পার্টটা বুঝে নাই। এখন দেখো ভাইয়া সব এক পক্ষে আনতেছি। সব এক পক্ষে আনলে কি লিখা যায়? 2x²। এই 2x এই পক্ষে আসলে হয়ে যায় 4x। তারপরে +2 = 0 বলো তো 4x কেন হইল? 6x ছিল
2x কি বিয়োগ হয়ে যাবে না এই পক্ষে আসলে? তাই 4x হয়ে গেল। পুরো সমীকরণটাকে দেখো ২ দ্বারা ভাগ করা যাবে। পুরো সমীকরণটাকে ২ দ্বারা ভাগ করা যাবে। ২ দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে বলো? x স্কয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0। দেখো প্রত্যেকটা সহগকে ২ দিয়ে ভাগ করে দিছি। এটাকে কি কারো চেনা, চেনা লাগতেছে? এটা যে আসলে x প্লাস 1 হোল স্কয়ার এর সূত্র। বলো। এটা যে x প্লাস 1 হোল স্কয়ার এর সূত্র। কে এগ্রি করো ভাইয়ার সাথে? আচ্ছা একজন বলছে, "ভাই আমি একটা ক্লাসও করিনি।" অবশ্যই শুরু থেকে ক্লাসগুলো সিরিয়ালে করে এসে দেন করতে হবে। মানে ভাইয়ার জন্য তোমার সাজেশন আজকে লাইভ ক্লাসটা করো না। ঠিক আছে? বুঝছো? কে বলতেছো -1, 2 না ভাইয়া। দেখো তুমি যদি রুট করে দাও প্লাস মানে তো আসবে x প্লাস 1 সমান 0 যেখান থেকে আমরা x এর ভ্যালু পাবো -1। আল্লাহ! যে বলতেছিলা সে তো ভুল করে ফেলছে। x প্লাস 1 সমান তো আমাদের -1 আসতেছে উত্তর। দেখো তো বাকিরা আমার সাথে এক হলো কিনা? এটা একটা তো বুঝি পাই। জাস্ট উভয় পক্ষে বর্গমূল করে দিছি। এই রুট আর স্কয়ারটা কেটে গেছে। 0 কে বর্গমূল করলে তো 0 ই। 1 টাকে ওই পক্ষে পাঠায় দাও। এখন -1 হয়ে গেছে। বলো তো -1 আসে কিনা? যে -1, 2 বলছিল কিন্তু ভুল করছে। আচ্ছা একজন বলতেছে মিডল ফ্যাক্টর করলাম না কেন? চাইলে করতেও পারতা। একই উত্তর আসতো মিডল ফ্যাক্টর করলে। বুঝতেছো? মিডল ফ্যাক্টর করলেও তুমি করে দেখো একই বুঝছো? ও লাস্ট লাইনটা বুঝোনি? দেখো তো এটা কি আসলে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র হইছে না? a স্কয়ার মানে x এর উপরে স্কয়ার প্লাস 2ab দেখো 2 ইনটু x ইনটু মনে, মনে 1 গুণ আকারে আছে। প্লাস আবার 1 এর উপরে স্কয়ার। তাহলে আমার a টা হচ্ছে x আর 1 টা হচ্ছে কি b তাহলে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র। বুঝছো? বুঝছো? ওকে। চলো। এটা যারা বুঝছো সিমিলার আরেকটা ম্যাথ। দেখো হুবহু আরেকটা ম্যাথ। এগুলা কিন্তু বোর্ড পরীক্ষায় 100% আসবে। মানে তুমি এই চ্যাপ্টারে সৃজনশীল করলেই এই ২ টার মধ্যে একটা দেখবা থাকতেছে। মানে এই টাইপের। জাস্ট ভ্যালু চেঞ্জ করে দেওয়া। এগুলাতে আমি স্টার দিয়ে দিলাম। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালোমতো বাসায় প্র্যাকটিস করতে হবে। বুঝছো? চলো। কেউ কি স্ক্রিনশট নিতে চাও? অনেকে আছে নিজে নোট করে না। স্ক্রিনশট নিতে চায়। স্ক্রিনশট নিয়ে নাও। আমি চলে যাচ্ছি পরের স্লাইড। একজন বলতেছে x স্কয়ার কেন হলো বুঝিনি। দেখি তো কোথায় x স্কয়ার হইছে? কোথায়? এই যে এটা তো ভাইয়া 2x স্কয়ার ছিল। আমি পুরো সমীকরণটাকে ২ দ্বারা ভাগ করে দিছি। 2x স্কয়ার কে ২ দ্বারা ভাগ করলে ওইটা কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। 1 তো আর লেখার দরকার হয় না। 4x কে ২ দ্বারা ভাগ করলে 2x, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হইছে। আর এই r গুণনটা বুঝোনি? দেখো 2 যে x এর সাথে গুণ হইছে 2x, মাইনাস 2x যে x এর সাথে গুণ হইছে মাইনাস 2x স্কয়ার। বুঝছো? এটা কিন্তু 6, 7 এর গুণ ভাগ। ওকে, ঠিক আছে। চলো। যারা বলতেছো রিক্যাপ করেন, পরেরটায় আসো হুবহু একই জিনিস। হুবহু একই জিনিস। আবার বুঝে যাবা। আবার বুঝে যাবা। আবার বুঝে যাবা। আল্লাহ! তোমরা বলতেছো এই লাইন কিভাবে আসলো? একজনও আগের ক্লাস করে আসেনি। একজনও আগের ক্লাস করে আসে নাই। এই যে বলতেছে এটা কিভাবে আসলো? আমরা এখানেও আর গুণন করছি। একই কাজ। এই যে, এই যে y দিয়ে নিচেরটাকে গুণ হইছে। আর y এর নিচে কিছু নাই মানে 1। 1 দিয়ে 2x 1 গুণ হইছে। তারপরেই পরের লাইন চলে আসে। আচ্ছা যারা বলতেছো রিক্যাপ সুন্দর করে আমি আবার ১ম থেকে বলতেছি সেইম আরেকটা ম্যাথ। বলো তো আমাদের কি দেওয়া? f of x সমান এইটা দেওয়া। আমাদের ১ম কাজ কি? যে যেটা দেওয়া আছে সেটাকে y ধরে নাও। ধরি y সমান f of x। ওকে? y সমান f of x। দেন আমরা উভয় পক্ষে f ইনভার্স নিব। উভয় পক্ষে f ইনভার্স নিব। দেখো ডানেও f ইনভার্স নিছি, বামেও f ইনভার্স নিছি। দেন ভাইয়া এখানে শিখাইছিলাম যে f আর f ইনভার্স কাটাকাটি হয়ে যায়। দেখো f ইনভার্স আর f কাটাকাটি হয়ে যাবে। মানে শুধু x থাকবে। বলো এইটা আমরা লিখা শিখছিলাম কিনা? লিখা শিখছিলাম কিনা? আচ্ছা লিমন তোমাকে তো ভাইয়া বললাম, তুমি একটা ক্লাসও করোনি। অবশ্যই শুরু থেকে করে আসতে হবে। এই লাইভ ক্লাস করো না। কিন্তু স্প্যাম করা যাবে না। স্প্যাম করলে আর কমেন্ট করতে পারবা না। বুঝছো? হ্যাঁ, একজন বলছো সাইড নোট লিখতে হয় কিনা? লিখাটা পরীক্ষার জন্য ভালো। বুঝছো? পরীক্ষার জন্য ভালো। প্লিজ স্প্যাম করো না। যারা স্প্যাম করবে আজকের ক্লাসের পর 100% আমি পরের ক্লাস থেকে আর করতে পারবা না। মানে কমেন্ট করতে পারতেছে না। সো একটু কেয়ারফুলি থাকো। আচ্ছা। এইটা হলো ১ম স্টেপ। দেন 2nd স্টেপ কি? y সমান যদি f of x হয়, f of x এর মানে তো এইটা। মানে y সমান এই ফাংশনটাও হবে 4x 9 ডিভাইডেড বাই কি বলো? x মাইনাস দেন বলো তো আমাদের ইনভার্স বের করতে হবে। তাকায় দেখো। আমাদের যে সমীকরণ দেওয়া সেখানে কি ইনভার্স আছে কিনা? এটা দেখেই বুঝতে হবে কিনা পরীক্ষার হলে যে আমাকে ইনভার্স বের করতে হবে। রাইট? আমি ইনভার্সটা কিভাবে বের করব? আমার যেটা y এর সাপেক্ষে দেওয়া y equals to something গত ক্লাসে শিখছি সেখানে আমরা x equals to something বের করব।
x equals to something কিভাবে করব? y কে আগে r গুণন করে দাও। y দিয়ে নিচে গুণ হলে xy মাইনাস 2 দিয়ে গুণ হলে কি বলো? 2 equals to y এর নিচে কিছু নাই মানে কি 1, 1 দিয়ে উপরে গুণ করো। বলো কত আসবে? 4x মাইনাস 9 এর সাথে লিখতে হবে কিন্তু অঙ্ক কিন্তু চোখে দেখলে বিশ্বাস করো কখনো অঙ্ক করা হবে না। অঙ্ক অবশ্যই করতে হবে আমার সাথে। আর সবগুলা x এক পক্ষে নিয়ে আসো। বলো কি লিখা যাবে? xy এই যে আরেকটা x আছে, আসো এই পক্ষে নিয়ে আসো। -4x হয়ে যাবে। বাকি সব তুমি ওই পক্ষে পাঠায় দাও। এখন -2y ওই পক্ষে চলে যাবে। মানে +2y মাইনাস হচ্ছে না। ওকে। দেন আসো x কমন নিয়ে নিই। x কিভাবে কমন নিব? x যদি কমন নেই থাকতেছে হচ্ছে y মাইনাস কি 4 না? y মাইনাস 4 ইকুয়ালস টু যারা অলরেডি ইনভার্স করে ফেলছো আমাকে কমেন্টে বইলো। ইকুয়ালস টু থাকতেছে 2y মাইনাস 9। তাহলে আমি বলতে পারি কি x সমান হচ্ছে 2y মাইনাস 9 ডিভাইডেড বাই y মাইনাস 4। এখন x মানে কি ছিল? x মানে কি ছিল? আমরা একটু আগে বের করছি f ইনভার্স y। তুমি করতে পারো কি পরীক্ষায় এভাবে লিখতে পারো। এটাকে একটা সমীকরণ নাম দিতে পারো। ১ নং সমীকরণ। তারপরে এখানে সাইন নোট দিবা যে ১ নং হতে পাই। বুঝছো? তাহলে আমরা কি করতেছি? x এর স্থলে f ইনভার্স y বসাচ্ছি। আমি তোমাদের ইনভার্স এর ৫ থেকে ৬ টা অঙ্ক নিজে হাতে ধরে করায় দিলাম আজকে সহ। তারপরে যারা বলতেছো যে কিছু বুঝিনি তারা ওই যে আগের দিন ক্লাস করো। আচ্ছা, এখন তোমার তো দরকার f ইনভার্স x, f ইনভার্স y দিয়ে কি করবা? x বসিয়ে দাও। একটা ফাংশনে যেটা ইনপুট দেওয়া হয়, এই y এর জায়গায় x দেওয়া মানে কি? যেখানে y আছে ওইখানেই x বসে যাবে। অলরাইট চলো বসিয়ে দিই। তাহলে f ইনভার্স x সমান কি হয়ে যাবে বলো? 2x মাইনাস নিচেও দেখো হয়ে যাবে x মাইনাস বাস আমাদের ইনভার্স বের করা শেষ। দেন আবার আমাদের যে সমীকরণ সেইটা নিয়ে আমরা শুরু করব। সমীকরণটা কি বলো? প্রশ্ন মতে বা দেওয়া আছে যেকোনো একটা টার্ম তুমি লিখলেই হবে। আমি লিখলাম প্রশ্ন মতে। বলো সমীকরণটা কি দেওয়া? 4 f ইনভার্স x 4 f ইনভার্স x সমান কত? x সমান হচ্ছে x। আসো ভ্যালুটা বসাই। আমরা মাত্র বের করলাম f ইনভার্স x মানে এই যে। আসো বসিয়ে দেই। 4 বলো তো f ইনভার্স x মানে কত? 2x 9 ডিভাইডেড বাই x এইটা সমান x দেন একদম এটা কোন ক্লাসে শিখছো? 6-7 এ মনে হয় এই গুণটা করা শিখছো। ২ টা ভগ্নাংশে যখন গুণ হয়, এই ৪ কিন্তু শুধু লবে গুণ হবে, নিচে আর গুণ হবে না। বুঝতেছো? ৪ শুধু লবে গুণ হবে। তাহলে ৪ দিয়ে যদি তুমি লবে গুণ করে দাও, বলো তো কত হবে? ৪ দুগুণে 8x ৪ নং ৩৬ তাহলে আসো গুণ করে দিই। দাঁড়াচ্ছে ৪ দুগুণে 8x আল্লাহ! লিখে ফেললাম 8 এর জায়গায়। ৪ দুগুণে 8x মাইনাস ৪ নং ৩৬ এই বোর্ডটা বুঝছো নতুন। আমার হাইট এর তুলনায় এটা অনেক নিচু। তো ভাই আর এইভাবে করে নিচে যেয়ে লিখতে হচ্ছে। আচ্ছা, নিচে কি আছে বলো? x মাইনাস সেটা ইকুয়ালস কত বলো? x অলরেডি অনেকে উত্তর বলতেছো না? অনেকে -6 বলতেছে। যারা -6 বলতেছে ভুল করছে একটা দেখাচ্ছি। আচ্ছা, কি হবে? 8x মাইনাস 36 ইকুয়ালস টু আমরা বলতো এই লাইনে এসে যখন আর কিছু উপায় নাই তখনই কি এরকম আর গুণন না? ক্রসের মতো। x এর নিচে কিছু নাই মানে কি 1 আছে। 1 দিয়ে উপরেরটাকে গুণ করো, x মাইনাস 4 দিয়ে x কে গুণ করো। চলো গুণটা শুরু করে দিই। তাহলে x মাইনাস 4 দিয়ে x কে গুণ করলে হয়ে যাবে রেড কালি কেন নিলাম? কি বলো? x স্কয়ার মাইনাস 4x অলরাইট। আর উপরে তো আমাদের 8x মাইনাস 36 ছিলই। সব এক পক্ষে নিয়ে আসো। ধরো আমার x স্কয়ার আছে। আমি 8x কে ওই পক্ষে নিলে কত হয়ে যাবে বলো তো? -12x আর 36 ওই পক্ষে গেলে কিন্তু 36 হয়ে যাবে। প্লাস 36 ইকুয়ালস টু 0 এখন যারা 12x টা বুঝোনি, 8x এই পক্ষে আসলে কি -8x, -4x আর -8x মিলে -12x পরে ওই ডান পক্ষ পুরাটা আমি বামে নিয়ে লিখছি। একই কথা। এখন বলো তো এটা কোন সূত্র হইছে? এখন বলো তো এটা কোন সূত্র হইছে ভাই? অবশ্যই আমাদের আরেকটা বর্গের সূত্র না? আসো বর্গের সূত্র এবার একটু ভেঙে দেখো। দেখো a স্কয়ার মাইনাস 2ab দেখো 2 a কত? x b কত? ৬ কারণ দেখো ৬ দুগুণে হবে ১২ আবার দেখো ৬ এর উপর স্কয়ার আছে। বলো আমরা a প্লাস b হোল স্কয়ার এর সূত্র ১ম কোন ক্লাসে শিখছি? তোমরা কোন ক্লাসে ১ম শিখছো ভাই আগে একটু বলবা? আসলে এখানে কিন্তু a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র। দেন উভয় পক্ষে বর্গমূল করে দাও বা রুট করে দাও। রুট স্কয়ার কেটে যাবে। শূন্যকে বর্গমূল করলে তো শূন্যই। দেখো x সমান +6 আসতেছে। তোমরা যারা মাইনাস বলতেছিলা ভুল করে ফেলছো কিন্তু। দেখছো আগেরটাতে অনেকে ভুল বলছে, এটাতেও ভুল বলছে। বাট তোমরা এট লিস্ট ট্রাই করছো তার জন্য ঠিক আছে। ভেরি গুড। বলো বুঝলাম কিনা পুরো ম্যাথটা? বুঝলাম কিনা? ক্লিয়ার হতে পারছো? এই টাইপের ম্যাথ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় নিয়ে ভাইয়া ধরে, ধরে বুঝাইছি। বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে? চলো এবার আজকের ক্লাসে নতুন কনসেপ্টে যাবো। আচ্ছা তোমরা অনেকে স্ক্রিনশট নাও। নাও আমি সরে গেছি। স্ক্রিনশটটা নিয়ে নাও। আমি পরের কনসেপ্টে চলে যাচ্ছি। ওকে, ঠিক আছে। অল ক্লিয়ার? চলো। আমাদের নতুন একটা কনসেপ্ট আমরা শিখব। আমরা কিন্তু রেঞ্জ, ডোমেইন এগুলো বের করতেছিলাম। ভাইয়া একটা কথা বলছিলাম যারা রেগুলার ক্লাস করো যে রেঞ্জ বের করার আরেকটা প্রসেসও আমরা শিখব। সেটা আজকে দেখতেছি দেখো। রেঞ্জ বের করার খুবই মজাদার একটা প্রসেস। এবং এটা দেখার পর বলবা, "আরে ভাইয়া এই জিনিস তো কখনো ভেবেই দেখিনি বাট এটা তো খুবই মানে একটা জিনিস। মানে এটা তো আমাদের ভাবার দরকার ছিল।" দেখো, আমি ধরো ২ টা ফাংশন আগে নেই। ডিম আঁকতে, আঁকতেই জীবন শেষ হইল না এই চ্যাপ্টারে। ধরো আমার A আছে, B আছে, C আছে, D আছে। এদিকে আছে হচ্ছে 1, 2, 3, 4 এদিকে ধরো আছে হচ্ছে আ আচ্ছা ওটা বলব না আগে, পরে বলতেছি। দেখি তোমরা ইনভার্স কতটুকু শিখছো। ধরো এই হলো আমাদের একটা ফাংশন। আমাকে কি কেউ বলবা এটা কি ফাংশন কিনা? আগে একটু বলো দেখি। এটা কি ফাংশন কিনা? তোমরা বলবা ভাইয়া আপনি যেহেতু লিখতেছেন অবশ্যই ফাংশন হবে। তাই না? অবশ্যই ফাংশন। এটা কি একেক ফাংশন? এটা কি সার্বিক ফাংশন? আমাকে একটু বলো তো। এটা কি একেক ফাংশন? এটা কি সার্বিক ফাংশন? একেক ফাংশন কিন্তু কেন? কারণ প্রত্যেকটা আউটপুটের একটি করেই ইনপুট আছে। ওকে। সার্বিক ফাংশন কারণ কোডোমেইন আর রেঞ্জ সমান। ফাংশন কেন? কারণ প্রত্যেকটা ইনপুটের আউটপুট আছে এবং একটি করে আউটপুট আছে। সো এভাবে কি করবা? এভাবে করে রিভিশন দিয়ে দিবা প্রত্যেকটা কনসেপ্ট। ওকে। দেন আমি যদি তোমাকে বলি আমাকে F ইনভার্স X এর চিত্র এঁকে দেখাও। এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে এরকম। তোমাকে ৪ টা অপশন দেওয়া থাকবে। এরকম FF X দেওয়া থাকবে। ওইখান থেকে F ইনভার্স X এর চিত্রটা নিজেরা বলতে হবে। বলো কি করব? জাস্ট উল্টায় দেওয়া না? মানে আগে ধরো আমার ছিল A সেট, এটা হইলো B সেট। যখন তুমি ইনভার্স করে দাও, B চলে আসবে ইনপুটের জায়গায়। আর A চলে যাবে আউটপুটের জায়গায়। বলো তো বুঝি কিনা? এটা আমরা দেখছিলাম কিনা? ১ম যখন বিপরীত ফাংশন করি। লাস্ট ক্লাসেই তো করছি। রাইট? এজন্যই বলতেছো 8x² হবে না? আচ্ছা বারবার স্প্যাম করতেছে। একটু বুঝায় দিই 8x² কেন হলো না? কোথায় আছে 8x²? ও মানে তোমরা আসলে ছোট বাচ্চা তো খুবই সিলি মিস্টেক হয় তোমাদের। ভাইয়া এটা গুণ লিখছি ভাইয়া এটা এক্স লিখি নাই। বুঝছো? এটা গুণ চিহ্ন। আগের লাইনটা তো মিলাবো। দেখো ভাই এখানে 4 ধরো ডট দিয়েছি 4 ইনটু আগের লাইনে দেখো 4 এর সাথে f ইনভার্স x গুণাকারে আছে। ওইটাকে বসাইছি ওটা ক্রস ছিল না। দেখছো ও কিন্তু আসলে ভুল করেনি। ওইটাকে x ভাবছি। ওকে, ওকে আচ্ছা। তাইলে আমরা যদি এটার ইনভার্স টা লিখতে চাই সব b সেটে চলে আসবে 1, 2, 3, 4 আর সব a সেট চলে যাবে। a সেটের সবগুলো উপাদান চলে যাবে আমাদের আউটপুট সেট। দেন দেখো A এর সাথে 2 এর সম্পর্ক। তাহলে 2 থেকে A তে যেতে হবে। ওকে। তারপর দেখো B থেকে 4 এর সম্পর্ক। 4 থেকে B তে যেতে হবে। ওকে। C থেকে 3 এর সম্পর্ক। তাহলে 3 থেকে C তে। আর সর্বশেষে D আর 1 এর সম্পর্ক। তাহলে 1 থেকে আমরা যাব D তে। বল আমার f of x আর f inverse x করা হলো কি? হ্যাঁ, শাহরিয়ার অনেক সুন্দর করে ক্রমজোর আকারে উত্তরটা বলে ভেরি গুড। ক্রমজোর আকারে উত্তর বলে হ্যাঁ, ভেরি গুড। ওকে। আমাকে কি একটু বলবা এই ফাংশনের ডোমেইন কি? এই ফাংশনের ডোমেইনের সেটটা বলো। এই ফাংশনের রেঞ্জ এর সেটটা বলো। f of x এর ডোমেইন বলো, f of x এর রেঞ্জ বলো। ফার্স্ট সেটটা বলে দাও ভাই। হ্যাঁ, টাইম লাইন ডোমেইন ABCD সবগুলাই তো ভ্যালিড ইনপুট। তাহলে তার ফাংশন হইতই না। তাহলে ABCD হলো ডোমেইন। আর আউটপুটে কি আছে? যেহেতু কোডোমেইন আর রেঞ্জ সমান পুরো সেটটাই তো আউটপুট বা ভ্যালিড আউটপুট। তাহলে 1, 2, 3, 4 হচ্ছে রেঞ্জ। আমাকে একটু বলবা যে ইনভার্স এ গিয়ে ডোমেইন আর রেঞ্জ এর কি অবস্থা? ওর ইনভার্স ফাংশনে ইনভার্স ফাংশনের যদি আমি ডোমেইন বের করি, f ইনভার্স x এর ডোমেইন। দেখো তো উল্টায় গেছে কিনা? এখন ডোমেইন হচ্ছে ১, ২, ৩, ৪ ১, ২, ৩, ৪ আর রেঞ্জ হচ্ছে এই যে এগুলা ABCD বলো তো এটা কারা, কারা জানি? একদম শুরুর ক্লাস থেকে পড়তেছি। বলো তো এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, অলরেডি বলছো। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? তোমরা কি এখানে একটা জিনিস লক্ষ্য করছো? যে আমাদের f of x এর রেঞ্জ আমাদের f of x এর রেঞ্জ আসলে ইনভার্স এর ডোমেইন। আসলে ইনভার্স ফাংশনের ডোমেইন। এইটাই ভাইয়া বলতে চাচ্ছিলাম। যে রেঞ্জ নির্ণয় করার আরেকটা টেকনিক হচ্ছে তোমাকে যে ফাংশন দেওয়া হবে সেটা দেখে তো তুমি ডোমেইন বের করার টেকনিক শিখছো।
ওই যে রুট ওভার থাকলে কি হয়, ভগ্নাংশ থাকলে কি হয় মনে আছে? তোমাকে তখন বলবে রেঞ্জ বের করো। আচ্ছা রেঞ্জ কিভাবে বের করব? করবা কি সেটার ইনভার্স নির্ণয় করবা। ইনভার্স ফাংশনটার ডোমেইনই হবে তোমার কাঙ্ক্ষিত ফাংশনের রেঞ্জ। বুঝছি। তাহলে আমরা এটাকে একটু শর্টকাটে বা একটা কনসেপ্ট আকারে কিভাবে লিখতে পারি বলো তো? আমরা এইভাবে লিখতে পারি যে f of x এর f of x এর রেঞ্জ আল্লাহ আমার তো স্পেস হবে। তোমরা এক লাইনে লিখো। f of x এর রেঞ্জ সমান হবে তার ইনভার্স ফাংশনের বা f ইনভার্স x এর ডোমেইন। বলো ডোমেইন বের করার একটা সুন্দর টেকনিক আমরা সবাই একসাথে শিখে গেলাম কিনা একদম হাতে কলম? বলো। বুঝতে পারলাম কিনা ভাইয়া কি বুঝাতে চেয়েছি? আচ্ছা বুঝলাম না ভাইয়া প্রচুর খুব গরম লাগতেছে। হ্যাঁ, ওকে। তাহলে তোমরা যেটা বুঝেছো এটাই এখন আমরা ম্যাথের মাধ্যমে দেখব। ও আচ্ছা সার্বিক ফাংশন কি? সার্বিক ফাংশন আমরা অলরেডি জানি না? সার্বিক ফাংশনে কি হয় বলো? রেঞ্জ আর কোডোমেইন সমান হয়। বাট এতদিন তো আমরা সার্বিক ফাংশনের কোনো ম্যাথ করিনি। কেন? ওই যে আমরা রেঞ্জ বের করতে পারতাম না সবকিছু। কারণ সার্বিক ফাংশন হতে হলে তো রেঞ্জ আর কোডোমেইনকে সমান হতে হয়। সো আমার রেঞ্জ বের করতে পারতে হবে। রাইট? এরপর তোমাদের মনে আছে যে একটা ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? যে f such that আমরা ইমেজিং করছি A থেকে B এর দিকে। বলো এইখানে A কি আর B কি? এখানে A হচ্ছে মনে আছে ১ম এ থাকে ডোমেইন। এই যে ১ম অংশটা হচ্ছে ডোমেইন কার মনে পড়ে? একদম ফার্স্ট ক্লাস। আর এই ২য় অংশটা হচ্ছে কোডোমেইন, কোডোমেইন। মনে পড়ে? এই কনসেপ্ট গুলো কাজে লাগিয়ে আমরা এখন সার্বিক ফাংশনের ম্যাথ করব। হ্যাঁ, এই যে অলরেডি কি উম্মে ফাতেমা আক্তার বলে দিছে A ডোমেইন, B রেঞ্জ না ভাইয়া B হচ্ছে কোডোমেইন। ভুল করা যাবে না। B কিন্তু কোডোমেইন। A ডোমেইন, B হচ্ছে কোডোমেইন। ওকে, চলো আমরা এখন ম্যাথ শুরু করি। দেখো কি বলল? আমাদের ১ম এ ফাংশনের নোটেশনটা দেওয়া আছে। এই যে ফাংশনের যে নোটেশন f such that R to R, R কি বাস্তব সংখ্যার সেট না? মানে তোমাকে ডোমেইন দেখো বলে দিছে। ডোমেইন, ডোমেইন বলে দিছে বাস্তব সংখ্যার সেট। এই যে বাস্তব সংখ্যার সেট। কোডোমেইনও বলে দিছে। বলো ২য় অংশটা কি? কোডোমেইন। সো আমাদের কোডোমেইনও বলে দিছে বাস্তব সংখ্যার সেট। ওকে। আমাকে একটু বলবা এই ফাংশনটার রেঞ্জ কি হবে? এই ফাংশনটার রেঞ্জ কি হবে? এটা কি করার দরকার আছে? তুমি যেকোনো বাস্তব সংখ্যা ইনপুট দিতে পারো। আউটপুটেও যেকোনো বাস্তব সংখ্যা আসতে পারে। কোন সমস্যা নেই। রাইট? তো এটার যে রেঞ্জ সেটাও তো এটার যে রেঞ্জ সেটাও তো বলো তো আমাদের রেঞ্জ আর কোডোমেইন কি সমান হইছে? রেঞ্জ আর কোডোমেইন অবশ্যই সমান হইছে। অবশ্যই সমান হইছে। তাহলে আমরা কি বলতে পারি? এটা একটা সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন। বুঝতেই পারছো? আর সার্বিক ফাংশনকে কিন্তু অন্টো বলে। এই এটা একটু বলে দিই পরীক্ষায় চলে আসবে তখন চিনবা না। সার্বিক ফাংশনের আরেক নাম হচ্ছে অন্টো ফাংশন। ইংলিশে বলে হচ্ছে বুঝছো? ইংলিশে এটাকে বলে অন্টু এটাকে দেখো এভাবে বাংলিশে লিখে অন্টু, অন্টু। তো যারা বলতেছো, "ভাই আমি এটা দেখে রেঞ্জ যে আর হবে এটা বুঝি না। আপনি আমাকে এটা প্রুফ করে দেখান।" ওকে। সেটার জন্য দেখো মাত্র আমরা শিখলাম কি করব? ইনভার্স ফাংশন বের করব। ইনভার্স ফাংশন বের করে তার ডোমেইন বের করব। কারণ দেখো ডোমেইন বের করতে কোনো সমস্যা হয় না। ডোমেইন কি? তুমি চেক করো যে আমি সকল কিছু ইনপুট দিতে পারি। যেগুলা পারি না সেটা বাদ দিয়ে দিই। মনে আছে ভগ্নাংশের নিচে শূন্য হয় না, রুটের ভিতরে ঋণাত্মক হয় না। মনে আছে? হ্যাঁ, এই যে কোয়েশ্চেন মার্ক দিয়ে বলছো অন্ত হ্যাঁ, ওটা হচ্ছে অন্ট, অন্ট। বুঝছো? বাংলায় স্বরেও ন, টয় হ্রস্য। এভাবেই দেখবে পরীক্ষায় জিজ্ঞাসা করে। অন্টো কিনা? এন্টো না, অন্ট ও দিয়ে। ওকে? হ্যাঁ। এখন দেখো ভাইয়া কি বলতেছি যে আমার f of x বা y সমান হচ্ছে 2x plus 2 আমাকে ওর ইনভার্স বের করে দিতে হবে। ইনভার্স কিভাবে বের করে? যেটা আগে y সমান ছিল সামথিং, তুমি x সমান সামথিং এ বের করো। চলো তো করি। কি হবে? 2x সমান হবে y মাইনাস জাস্ট 2 টাকে ওই পক্ষে পাঠাচ্ছি। তারপর 2 দ্বারা ভাগ করে দাও। x সমান আসবে y মাইনাস 2/2 এতক্ষণ যারা আমার সাথে ইনভার্স বের করছো তারা পারার কথা। x মানে হচ্ছে f ইনভার্স y f ইনভার্স y সমান এই যে এইটা। তাহলে আমার যদি f ইনভার্স x এর দরকার হয়, f ইনভার্স x এর দরকার হয় সেটা কি হবে? x মাইনাস 2/2 এখন আমাকে কি কেউ বলবা এইটার ডোমেইন কি? f ইনভার্স x টার ডোমেইন আমাকে কেউ বলো তো? এটা উঁচা-নিচা হয়ে গেছে দাঁড়াও। এটাকে একটু নামায়ে এটার ডোমেইনটা আমাকে একটু বলো তো কেউ?
তুমি সকল কিছু ইনপুট দিতে পারবা না। তুমি বলতে পারো, "ভাইয়া এটা তো একটা ভগ্নাংশ। ভগ্নাংশের নিচে তো শূন্য আসা যাবে না।" শূন্য আসার সুযোগও নেই। ভগ্নাংশের নিচে 2 আছে। শূন্য আসার সুযোগও কিন্তু নাই। অলরাইট? তাহলে আমি বলতে পারি কি দেখো, তাহলে আমি বলতে পারি যে এক্ষেত্রে আমার f ইনভার্স x এর ডোমেইন, f ইনভার্স x এর ডোমেইন হচ্ছে R। f ইনভার্স x এর ডোমেইন সমান হচ্ছে R। একটু আগে কি শিখলাম? এর আগের স্লাইডটাই দেখো ছিল যে হয়ে গেল। এই যে f ইনভার্স x এর যেটা ডোমেইন, f of x এর জন্য সেটাই রেঞ্জ। f ইনভার্স x এর যেটা ডোমেইন, f ইনভার্স x এর যেটা ডোমেইন, f of x এর কিন্তু সেটাই রেঞ্জ। আর আমি বলতে পারি কি সুতরাং f of x এর রেঞ্জ, f of x এর রেঞ্জ হচ্ছে R, বুঝছো? হয় পরীক্ষায় তুমি এই ২ পাস করতে পারো, না হয় সরাসরি এইটাও করতে পারো। একই কথা ঘুরে ফিরে। বুঝছো? যেহেতু কোডোমেইন আর রেঞ্জ সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি সার্বিক। বুঝছো? একদম সিম্পল ফাংশন থাকলে এই যে 2x 2 এটা বুঝাই যাচ্ছে যে এক্ষেত্রে যেকোনো বাস্তব সংখ্যাই আউটপুটে আসতে পারে। যেকোনো বাস্তব সংখ্যাই আউটপুটে আসতে পারে। বুঝছো? বুঝছো? ওকে ভাই একবার রিভিউ করে দিই। আমাদেরকে যদি বলে কোন একটা ফাংশন সার্বিক কিনা, আমাদের টার্গেট হচ্ছে কোডোমেইন আর রেঞ্জ সমান কিনা এটা বের করা। কোডোমেইন আর রেঞ্জ সমান হলেই ফাংশনটা সার্বিক হয়ে যায়। কোডোমেইন তোমাকে প্রশ্নে দিয়ে দিবে। কিভাবে? এই যে এটাই তো আমাদের ডোমেইন আর এটাই তো কোডোমেইন। সো অলরেডি আমি কোডোমেইন জানি। এখন আমার এই ফাংশনের রেঞ্জ লাগবে। যারা ফাংশনের ডোমেইন রেঞ্জ এর ক্লাসটা করছো, তারা জানো এই ফাংশনের রেঞ্জ তো R সকল বাস্তব সংখ্যায় আসতে পারে। সাধারণ একটা ফাংশন 2x 2 যেকোনো কিছুই আসতে পারে। তাহলে ওর রেঞ্জই হবে সকল বাস্তব সংখ্যার সেট R। R দিয়ে কি? সকল বাস্তব সংখ্যার সেট বোঝায় না? তাহলে যেহেতু রেঞ্জ আর কোডোমেইন সমান হয়ে গেল দেখো, তাই এটা সার্বিক ফাংশন। বা তুমি বলতে পারো, "না ভাইয়া, আমি দেখে আসলে বুঝতেছি না যে এখানে সকল আউটপুট আসতে পারে, সকল বাস্তব সংখ্যা আসতে পারে।" সমস্যা নাই। তুমি ফাংশনটার ইনভার্স বের করো। এটা কিন্তু আর ভাইয়া শিখাবো না বা বলব না। ইনভার্স তো অলরেডি করা আমরা শিখছি। ইনভার্স বের করো। সেটার ডোমেইন বের করো। বলো এটার ডোমেইন কি হবে? ডোমেইন কিভাবে বের করে? আমরা চেক করি কোন কিছু কি ইনপুট দেওয়া যায় না এমন আছে কিনা? না, এখানে ভগ্নাংশ আছে। নিচে শূন্য হওয়া যাবে না। নিচে তো ২ ই আছে। কোন কারণে কি নিচে শূন্য হতে পারবে? কোনভাবেই তো নিচে শূন্য হতে পারবে না। বুঝছো? আচ্ছা যারা বলতেছে এটার নাম্বার কত থাকবে? এটা ৪ মার্কেই আসবে। আমি একটু পরে তোমাদের সিকিউ হোমওয়ার্ক দিব আজকে ক্লাসের শেষে। তখনই ক্লিয়ার হয়ে যাবে। তখনই ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো? তাহলে এটা কিন্তু আমাদের সার্বিক ফাংশন। চলো পরেরটায় যাই। দেখো তো এইটা কিভাবে করব? এইটা কিন্তু আর দেখে বলার সুযোগ নাই। দেখো তো ফাংশনটা দেখে এটার রেঞ্জ বলার কোন সুযোগ আছে? আমরা এই টাইপের ফাংশনের কিন্তু কখনো রেঞ্জ বের করতে পারি না। এটা কিন্তু দেখে রেঞ্জ বলার সুযোগ নাই। তার মানে এখানে আগে ইনভার্সটা বের করতে হবে। সেই ইনভার্স এর ডোমেইন বের করতে হবে। ইনভার্সটার ডোমেইন মানে ফাংশনটার রেঞ্জ। ইনভার্স এর ডোমেইন মানে ফাংশনটার রেঞ্জ। বুঝছো? আর যে বলতেছে অনেক কঠিন। তুমি কি রেগুলার ক্লাস করতেছো? রেগুলার ক্লাস করলে এটা বোঝা উচিত। তুমি দেখো একটু আগে জিনিসটা ভিজুয়ালাইজ করে আসছো না, চিত্রে দেখে আসছো না? যে একটা ফাংশন আছে, তার ডোমেইন রেঞ্জটা আমি বের করতে পারি। তার ইনভার্স মানে জাস্ট উল্টে যাওয়া। ইনপুট গুলা আউটপুটে, আউটপুট গুলা ইনপুটে। তাহলে দেখো তো তার রেঞ্জ আর এই ইনভার্স এর ডোমেইন সমান হয়ে যায় না? তাহলে এখন তোমার মাথায় জাস্ট এক লাইন থাকবে। দেখো ম্যাথ সহজে কিভাবে পড়ে। তুমি একটা জিনিস বুঝলা। বুঝার পরে মাথায় এখন জাস্ট এই লাইনটা থাকবে। মাথায় এগুলা কিছু আর থাকবে না। মাথায় জাস্ট এই ফাইনাল লাইনটা যে আমার কোন ফাংশনের রেঞ্জ লাগলে সেই ফাংশনের ইনভার্স বের করব। এই যে আবার ঝামেলা। তুমি যদি ইনভার্স না বুঝে আসো, এখানে এসে আবার প্রবলেম। তাহলে ইনভার্স আগের ক্লাস থেকে বুঝে আসতে হবে। আমি যদি বিপরীত ফাংশন বা ইনভার্স বের করতে পারি, সেটার ডোমেইনটাই আমার রেঞ্জ হবে। ওকে? এগুলা ৪ মার্কের জন্য। হ্যাঁ, এগুলো সব তোমাদের বইয়েরই ম্যাথ। এসএসসি তে বইয়ের ম্যাথের বাইরে কিছু লাগে না। বুঝছো? আচ্ছা, আমাকে কি কেউ বলবা, এই যে r বাদ মাইনাস সরি r বাদ 1 এটা কি? এটা ফাংশনটার কি? ডোমেইন না রেঞ্জ? কি মনে হয়? বলো তো? r বাদ 1 এটা কি ডোমেইন না রেঞ্জ? ফাংশনের ১ম এর যে অংশটা ডোমেইন, হ্যাঁ, নির্ঝর রায় বলে দিছে এটা কিন্তু ডোমেইন। আর পরের অংশটা এইটা কি বলতো? তীর চিহ্নের পরে। আমরা একটু আগেই তো শিখলাম একটা ফাংশনকে এইভাবে দেখানো হয় f such that a থেকে b ১ম টা ডোমেইন, পরেরটা কোডোমেইন। সার্বিক ফাংশনের ম্যাথে আমার কোডোমেইন দরকার। তাহলে তুমি আগে লিখে ফেলো যে কোডোমেইনের সেটটা কি? কোডোমেইনের সেটটা হচ্ছে r বাদ অনেকে বলে মাইনাস না, r বাদ 2 যে একটা সেট নিছো সেটের মধ্যে জাস্ট 2 আছে। ওকে? আমার কোডোমেইন জানা। এখন রেঞ্জ বের করতে হবে। আমাকে বলো রেঞ্জ কিভাবে বের করব? আগে
এই f of x এর ইনভার্স বের করব। f ইনভার্স x সেটার ডোমেইন সেটার ডোমেইনই কিন্তু আমার কাছে বুঝছি। এটা কি ভুল অন্য কথা বলছিলাম? কোডোমেইন, ঠিক আছে? এটা হলো কোডোমেইন। ওকে। আসো। তাহলে আমরা এখন রেঞ্জ কিভাবে বের করব? y সমান কি এইটা না? বলো তো y সমান কি? 2x + 2 ডিভাইডেড বাই x - 1 আমি কি এখানে ভুল বলছিলাম? এটা কিন্তু ডোমেইন আর এটা হচ্ছে কোডোমেইন। এইজন্যই তো দেখো ১ম অংশটা ডোমেইন, পরের অংশটা কোডোমেইন দেখে এটা লিখছি। বুঝছি? বলছি ইনভার্স কিভাবে বের করে? একটু আগেই করলাম। কোনাকুনি গুণ হয়ে যাবে। ওকে। তবে কোনাকুনি গুণ করি। x দিয়ে যদি গুণ করি কি হবে? xy মাইনাস হচ্ছে y দ্বারা গুণ করলে y ইকুয়ালস ওই পক্ষে কি থাকতেছে 2x + 2 রাইট? এখন তুমি যদি সবগুলো x এই পক্ষে আনো, xy মাইনাস হচ্ছে 2x ভাই এখন আর না বলি, হ্যাঁ? জাস্ট করে যাই। কারণ ইনভার্স আমরা অনেকবার করছি। যে আগে ইনভার্স বুঝছে সে তো এটা নিজে বুঝবে। জাস্ট x টা কমন নিয়ে নিলাম 2 + y সো ফাইনালি সর্বশেষে আমাদের x এর ভ্যালু দাঁড়াচ্ছে x সমান হচ্ছে 2 + y ডিভাইডেড বাই y - 2 আমি তোমাদের জায়গায় থাকলে কি করতাম জানো? আমি যে শর্টকাটটা শিখছি না? সেটা দিয়ে মাঝে টেস্ট করে নিতাম আমার ইনভার্সটা হইছে কিনা। তাহলে আগে আসলে শেষ করে নিই। x মানে কি? f ইনভার্স y না? x মানে কি? f ইনভার্স y সেটা সমান হচ্ছে 2 + y ডিভাইডেড বাই y মাইনাস। এখন তোমার তো দরকার f ইনভার্স x তাহলে কি করব? f ইনভার্স x সমান হবে 2 + x ডিভাইডেড বাই x মাইনাস 2 রাইট? আসলে একটু মিলায় নিই। মনে আছে ইনভার্স কি হইতো? x চেঞ্জ হইতো। মানে -1 টা উপরে চলে যাবে আর 2 টা নিচে চলে আসবে। মানে উপরে হবে মাইনাস আর এই 2 টা হয়ে যাবে -2 এই দেখুন মাইনাস, কমন নিয়ে আমি নিচে ভাগ করে দিচ্ছি। বুঝো নাই? এই আরকি। টেস্ট করে দেখতে পারো আরকি। তাহলে আমার ইনভার্স বের করে শেষ। বলো তো এই ইনভার্স x এর তোমরা কি কথা বলতেছো? আমাকে রেসপন্স না করে অন্য কথা বলতেছো। এই পড়ায় মনোযোগ দাও। হ্যাঁ, প্যারেন্টস মিটিং ৭ তারিখে। ঠিক আছে। আমাকে f ইনভার্স x এর ডোমেইন বলো তো কেউ। ডোমেইন কিভাবে বের করে? আমি দেখব ওই ফাংশনে কি ইনপুট দেওয়া যায়। ওই ফাংশনে কি ইনপুট দেওয়া যায়। সবকিছু দেওয়া যায়। কিন্তু এই যে হর এটা শূন্য হওয়া যাবে না। এই হরটা শূন্য হওয়া যাবে না। তাহলে কি বলব? যে f ইনভার্স x সংজ্ঞায়িত হবে। মনে আছে এগুলো আমরা লেখা শিখছিলাম? f ইনভার্স x সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি সংজ্ঞায়িত f ইনভার্স x সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদিও কেবল যদি x - 2 এই যে হরটা সেটা শূন্য হওয়া যাবে না। সেটা নট ইকুয়াল টু শূন্য হয়। মানে 2 কে ওই পাশে পাঠায় দাও, -2 হয়ে যাবে। কি বলো? প্লাস x নট ইকুয়ালস টু তার মানে f ইনভার্স x এর যে ডোমেইন, f ইনভার্স x এর যে ডোমেইন, f ইনভার্স x এর ডোমেইন সেটা কি হচ্ছে বলো? ২ থাকা যাচ্ছে না। মানে ডোমেইন হচ্ছে r বাদ 2 r বাদ 2 আর আমাকে বলো যেটাই f ইনভার্স x এর ডোমেইন সেটাই কি f of x এর রেঞ্জ? সেটাই কি f of x এর রেঞ্জ না? তাহলে সুতরাং f of x এর রেঞ্জ f of x এর রেঞ্জ সমান হবে ওই আনসারটাই। এখন কেউ কি আমাকে বলবা রেঞ্জ আর কোডোমেইন সমান হইছে কিনা? রেঞ্জ আর কোডোমিন সমান হইছে কিনা? তাকায়া দেখো আমি কোডোমিনটা তো বের করে রাখছিলাম প্রশ্ন দেখে। আসলে বের করি নাই। বের করা বলাটা ভুল হবে। প্রশ্নে বলে দিছিল। এই যে কোডোমিন কিন্তু প্রশ্নে বলে দিছিল। আমি এখন রেঞ্জও বের করে আনছি। সমান কিনা? তাহলে অবশ্যই এই ফাংশনটা সার্বিক। এটা নিজেরা উল্লেখ করে নিই। মজা লাগলো না যে মাত কি সুন্দর মিলে গেল কোত্থেকে এসে। তাহলে আমরা কি বলতে পারি এটা সার্বিক ফাংশন। বুঝছো? এগুলারও পরীক্ষায় বলবে কি দেখাও যে এটা একটা সার্বিক ফাংশন। ওকে স্ক্রিনশট নেয়। তাদের জন্য একটু স্পেস ছেড়ে দিলাম। আমি আবার সামনে চলে যাচ্ছি। ওকে। যে বলতেছি এটার ক্লাসটা কয়দিন হবে? আজকেই আমাদের ফাংশনের লাস্ট ক্লাস। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বইয়ের ম্যাথ। দেখো, আগে আমাকে বলো এটা কি? দেখি এখনো তোমরা অভ্যস্ত হইছো কিনা। এটা কি? আর এটা কি? আমাকে বলো পিঙ্ক কালারটা কি আর রেড কালারটা কি? দেখি বলো। পিঙ্ক কালারটা কি আর রেড কালারটা কি? কেউ কি বলছো? হ্যাঁ, রিভিউ ক্লাস হবে এবং রিভিউ ক্লাসটা অমিয় ভাইয়া এসে এর নিজের পরীক্ষা বুঝছো? এই শনিবারে ভাইয়া টার্ম ফাইনাল পরীক্ষা। আমার জন্য দোয়া করবে। ঠিক আছে? হ্যাঁ, অনেকে বলছো পিঙ্কটা হচ্ছে ডোমেইন আর রেডটা হচ্ছে আমাদের কোড, রাইট? রেঞ্জ এটা কোডোমেইন।
তাহলে এখন রেঞ্জ কিভাবে বের করবা বলো তো? এখন কি আর ইনভার্স বের করতে যাবা? না। এই টাইপের মাত্র ৫ টা ইনপুট আছে তোমার কাছে। তুমি এগুলো বসায় দিলে তুমি আউটপুট গুলা পেয়ে যাবা। আমি করব কি দেখো, আমার ইনপুট গুলা কি -2, -1, 0, 1, 2 আগে কি ছিল দেখো আর। আর মানে কি সকল বাস্তব সংখ্যা। তুমি কতগুলা সংখ্যা বসাবে তাই ওইভাবে করতাম। বাট এখানে তো মাত্র ৫ টা সংখ্যা। সো আমরা করব কি? আমরা ১ম এ চলো f of -2 বের করব। বলো f of -2 কি হবে? x এর জায়গায় -2 বসে যাবে। x এর জায়গায় -2 বসে যাবে। এর উপরে কিউব মানে কি বলতো? -8 না? আসো -1 বসাই। f of -1 বসাই। বলো কি হবে? -1 এর উপরে কিউব সেটা কি -1 না? আসো f of 0 বসাই। f of 0 বসাই। বসাইলে কি আসতেছে? 0 এর উপরে কিউব মানে তো 0 0 এমন একটা জিনিস, ওকে আর কিছু করতে পারলাম না। f of 1 কত হবে বলো? 1 এর উপরে কিউব মানে এটাও 1 ওকে। f of 2 কত হবে বলো? f of 2 হবে জাস্ট x এর স্থলে 2 ইনপুট দিয়ে দাও। 2 কিউব মানে হচ্ছে 8। এই যে আনসার গুলা পাইলা এগুলোই কি তোমার সব আউটপুট বা রেঞ্জ কিনা? এগুলোই কি সব আউটপুট বা রেঞ্জ কিনা? তাহলে আমরা সুন্দর মতো বলে দিতে পারি যে আমাদের আউটপুট বা রেঞ্জ এর সেটটা কি? সুতরাং, সুতরাং f of x এর রেঞ্জ, f of x এর রেঞ্জ, রেঞ্জ ইকুয়ালস টু কি, কি আসছে বলতো? -8 ওকে, দেন -1 ওকে, দেন 0, দেন 1 আর সর্বশেষে কিন্তু একটা 8 আসছে। একটু তাকায় দেখো তো, রেঞ্জ আর কোডোমেইন কি সমান আসছে কিনা? রেঞ্জ আর কোডোমেইন সমান আসছে কিনা? আসবেই তো প্রশ্নে বলা। দেখাও আমার এই প্রশ্নগুলো অনেক বড় স্ক্যাম লাগে মনে হয়। স্ক্যাম মনে হয়। কেন? তোমাকে অলওয়েজ উত্তরটা বলেই দিছে। তুমি ম্যাথ পারো আর না পারো ওইটা মিলানোর চেষ্টা করো। অনেক সময় এমন হয় না পরীক্ষার হলে যে ম্যাথটা পারি না বাট লিখে দিয়ে আসছি যে দেখানো হলো। শোড রাইট? বুঝছো? আচ্ছা আরেকজন বলতেছে আবার বুঝান। হ্যাঁ, একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখো। আগে কি ছিল? তোমার ইনপুট অনেকগুলা আর সংখ্যক। এতগুলা ইনপুট তো আমরা বসায় দেখব না। তাই এই প্রসেস এ আমরা করতাম। বাট যখন ইনপুট বা ডোমেইন এরকম লিমিটেড দেখো সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে মানে কি? সেট মাত্র ৫ টা ইনপুট। তাহলে সেখানে ৫ টা আউটপুট বের করা তো কোন ব্যাপারই না। এবং এই টাইপ কিন্তু আমরা করছি। এই টাইপের ম্যাথে আমরা ডোমেইন রেঞ্জ বের করা আগেই শিখছি। সেটা এসে এখন সার্বিকের ম্যাথে লাগতেছে। দেখছো? সবসময় পড়ালেখাটা এরকম। তুমি আগের কিছু একটা স্কিপ করে আসবা, পরে কিন্তু এটা সলভ করতে পারতেছি। বুঝছি। ওকে, ওকে। তাহলে আমরা কি বলতে পারি? এই ফাংশনটা সার্বিক এবং দেখানো হলো। ওকে। চলো পরেরটায় চলে যাই। দেখো তো এইটা পারবো কিনা? এইটা পারবো কিনা? সেইম ম্যাথ না মাত্র যেটা করলাম। জাস্ট আগে দেখে বলো কোনটা কি? এই যে আমাদের ডোমেইন, এই যে আমাদের ডোমেইন, দেন রেডটা হচ্ছে কি আমাদের কোডোমেইন। এবার কোডোমেইন আর দেওয়া। বলো এটা দেখেই বোঝা যাচ্ছে কিনা এটা সার্বিক ফাংশন হবে না। মাত্র ৪ টা ইনপুট বা ডোমেইন মাত্র ৪ টা। আসো বসিয়ে দেখি। ১ম এ f of 1 বের করি। f of 1 বলো তো কি হবে? তাহলে 1 বসাও। 2 1 হয়ে গেছে 3 আচ্ছা। আসো তো f of 2 বের করি। x এর স্থলে 2 বসাও। 2 ইনটু 2 প্লাস 1 মানে কি ৪ এর সাথে ১ যোগ হয়ে একটা ৫ হয়ে আচ্ছা। আসো এরপরে কি আছে? f of 3 বের করি। 3 বসানো লাগবে। 2 ইনটু 3 প্লাস হচ্ছে 1 ৩ দুগুণে ৬ আর ১ এ ৭। আর সর্বশেষে এটা আসলে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া দরকার ছিল না? আগের ম্যাথটা খারাপ বুঝছো এটা টেস্ট হয়ে যেত হোমওয়ার্ক দিলে। কিন্তু তোমরা তো হোমওয়ার্ক করো না, দুষ্টুমি করো। আচ্ছা, তাহলে রেঞ্জ কি আসলো বলো? মাত্র ৪ টা রেঞ্জ আমাদের। রেঞ্জ চলে আসছে 3, 5, 7, 9 বলো এইটা কি সার্বিক ফাংশন হইছে? এটা কি সার্বিক ফাংশন হইছে? সার্বিক ফাংশন হইছে? তাকায় দেখো আমাদের কোডোমেইন হচ্ছে R আর রেঞ্জ তো মাত্র ৪ টা উপাদান। কিভাবে O আর R সমান হইল? তাহলে এক্ষেত্রে কোডোমেইন আর রেঞ্জ সমান না। পরীক্ষায় কিভাবে লিখবা? ইমনে একটা ম্যাথ পাইলাম না আমরা যেটাতে রেঞ্জ আর কোডোমেইন সমান হয়নি। পরীক্ষায় এভাবে লিখবা যে যেহেতু এই চিহ্নটাকে চিনো? যেহেতু সুতরাংকে উল্টায় দাও। সুতরাংকে ডিগবাজির মতো উল্টায় দাও। দেখবা কি হয়ে যাবে? যেহেতু। যেহেতু রেঞ্জ আর কোডোমেইন সমান না, মানে রেঞ্জ নট ইকুয়ালস টু কোডোমেইন ইকুয়ালি কে কেটে দাও। মানে নট ইকুয়ালস টু কোডোমেইন সুতরাং এটা আহ সার্বিক ফাংশন। ও এবারও তো দেখাইতে বলছিল। এইবার উত্তর বলে দিছিল। আল্লাহ! পরীক্ষার হলে আমাদেরই উত্তর বলে দিছে। ওরা যেটা বলতেছে আমরা জাস্ট সেটা করতেছিলাম। আচ্ছা অনেকে আবার বলতেছে আর মানে কি? এটাও কিন্তু একদম শুরুর অংশে তোমরা পড়ে আসছো ভাইয়া। আর হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট। যেকোনো সংখ্যা, সকল বাস্তব সংখ্যা। মানে আপাতত তোমরা যত সংখ্যা চিনো সবগুলো আর এর মধ্যে আছে। মানে এই আর হচ্ছে একটা সেট। কেমন সেট? দুনিয়ার সকল বাস্তব সংখ্যা।
জেড মানে কি? দুনিয়ার সকল পূর্ণ সংখ্যা। এন মানে কি? দুনিয়ার সকল স্বাভাবিক সংখ্যা। এগুলো কিন্তু চ্যাপ্টারের একদম শুরুতে শিখছো। তাই না? দেখো আবার ঘুরে ফিরে আগের কনসেপ্ট টেস্ট, আগের কনসেপ্ট কি আর সেটা আসতেছে। ও হ্যাঁ, এই যে উম্মে ফাতেমা একটা ভালো কথা বলছে। তাহলে তো ভাইয়া ৩, ৫ এরাও বাস্তব সংখ্যা। আমাকে বলো তো তোমরা কি সেটের সমতা এই টপিকটা পড়ছো? সেটের সমতা এই টপিকটা কি পড়ছো? একটু বলো তো। সেটের সমতা। আমি তোমাকে বললাম একটা সেট আছে 1, 2, 3 আরেকটা সেট আছে 1, 2, 3, 4 ২ টা সেট কি সমান? সমান না কিন্তু। তুমি বলতে পারো, ভাইয়া 1, 2, 3, 4 এই সেটটাতেও তো 1, 2, 3 আছে। আছে। বাট পুরোপুরি সমান না। সেট সমান হতে হলে each and everything প্রত্যেকটা উপাদান সমান হতে হবে। তোমার এখানে উপাদান আছে মাত্র ৪ টা। ওইখানে তো 1, 5, 6, 7 সব আছে। সেগুলো তো এখানে নাই। তাহলে কিভাবে সমান হবে? ভালো একটা প্রশ্ন করছো তুমি। তো এই কনসেপ্টটা টেস্ট হলো। তুমি এটা পারো কিনা, বুঝো কিনা। বুঝছো? না ইটস ওকে। সরি বলার কিছু নেই। দেখো, তুমি যখন একটা ভ্যালিড কোয়েশ্চেন করছো, সেটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে এবং দেখা যায় আমার একটা ফ্রেন্ড ছিল, একটা মানে গল্প তোমাদের সাথে শেয়ার করি একটু সময় নিয়ে। আমার একটা ফ্রেন্ড ছিল কি অনেক প্রশ্ন করত। বুঝতে পারত না। বাট দেখা যায় ও যে প্রশ্নটা করছে, হ্যাঁ, আমি ওকে উত্তর দিতে পারতাম। আমার বন্ধুকে আমি বুঝাই দিছি। বাট আমি ওভাবে কখনো ভাবি নাই। এবং ওইভাবে ভাবার কারণে আমার জন্য কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে গেছে। আরো দৃষ্টিভঙ্গি আমার ওইটা ক্লিয়ার হইছে ওই টপিক নিয়ে। বুঝছো? ধরো একটা জায়গায় যাওয়ার তুমি একটাই রাস্তা চিনো। আর ওই রাস্তাটা কোন কারণে ভেঙে গেলে বা বিপদে পড়লে কিন্তু তোমার আর অপশন নাই। আর যখন অনেক রাস্তা চিনবা তখন কিন্তু সেটা ভালো। বুঝছি? ওকে, ঠিক আছে। ঠিক আছে। চলো যত তোমরা বড় ক্লাসে উঠবা, তত দেখবা ফ্রেন্ডদের মধ্যে পড়াশোনা অনেক সুন্দর হয়। মানে এখন তো দেখবা বন্ধু পড়াশোনা হয় না। আর ছোট ক্লাসে গেলে কি বলতেছি বড় ক্লাসে উঠলে বা ভার্সিটিতে গেলে, কলেজে উঠলে দেখবা একটা ভালো ফ্রেন্ড সার্কেল থাকা অনেক গুরুত্বপূর্ণ। পড়াশোনা থেকে শুরু করে লাইফ এ সবকিছুতে হেল্প করবে। ওকে। দেখো আমরা একটা সিকিউ নিছি। বলো তো এই সিকিউর ক পারবো কিনা? এই সিকিউর ক পারবো কিনা? এটা কিন্তু হোমওয়ার্ক। এই সিকিউর ক পারবো। এরপর খ পারবো সার্বিক কিনা? আর গ পারবো। মানে আসলে এইটা উপরে দেওয়া দরকার ছিল। বুঝছো? তাহলে এক কাজ করি আমি সার্বিকটা করাই দিই। তোমরা ইনভার্স আর ইনভার্স মাইনাস 3 এই ২ টা কইরো। আমি জাস্ট খ টা করাই দিই। যেহেতু সার্বিক আজকে আমরা ১ম পড়তেছি, আমি সার্বিকটা করাই। ঠিক আছে? ওকে। আচ্ছা। এই যে আবার বলতেছে রেঞ্জটা আবার বোঝানো ওইটাই করতেছি। সার্বিক করানো মানেই তো এই টপিকটা। ওকে দেখো। আমাকে কি বলা যে f of x সার্বিক ফাংশন কি? একটু f এর দিকে তাকাও তো। এইটা কি আমাদের ডোমেইন? এইটা কি আমাদের কোডোমেইন? তাহলে আমাদের কোডোমেইন দেওয়া আছে R। ঠিক আছে? কোডোমেইন দেওয়া আছে R। আমাকে রেঞ্জ বের করতে হবে। ফাংশনটা কি বলতো? ওই যে f of x, f of x সমান হচ্ছে 3x প্লাস 3। 3x প্লাস ওকে। এটার ইনভার্স কিভাবে বের করতে হয় বলো? অ্যান্ড বলতে পারো ইনভার্স কেন বের করব? একটু আগে শিখলাম যে f of x এর ইনপুট আউটপুট উল্টে যায় যদি ইনভার্স বের করো। তাহলে ইনভার্স এর ডোমেইনই কি? তোমার অ্যাকচুয়াল যে f of x তার রেঞ্জ না, তাই আমরা ইনভার্স বের করতেছি। তাই আমরা ইনভার্স বের বুঝছো? আসো তাহলে ইনভার্স বের করা শুরু করি। কি করব? y সমান ধরবো 3x প্লাস 3 রাইট? এখান থেকে এখন x এর সাপেক্ষে প্রকাশ করব কিভাবে? 3x কে এক পক্ষে নাও, বাকি সব অন্য পক্ষে নিয়ে যাও। তাহলে দাঁড়ায় y মাইনাস 3 তাহলে চলে আসতেছে x সমান y মাইনাস 3 ডিভাইডেড বাই 3 আর এই x মানেই তো f ইনভার্স y এটাই তো শুরু থেকে শিখে আসতেছি। f ইনভার্স y সমান y মাইনাস 3 বাই 3 একজন বলতেছে গ করান। দেখো গ করানো হয়ে গেছে অলরেডি। মানে এখানে যে প্রশ্নটা আসছে আসলে গ টা খ তে দেওয়া উচিত। কারণ গ আমি খ তে আগে করে ফেলছি। খ এর ম্যাথ করতে গিয়ে। বুঝছো? তাহলে f ইনভার্স x সমান কত হবে? x মাইনাস 3 ডিভাইডেড বাই 3 দেখো তোমার গ তে এটাই জিজ্ঞাসা করছে। আমি গ রাখিনি। এই দেখো গ তে এটাই রাখছে। দেখাও যে g আর f of ইনভার্স x সমান। মানে g of x এটা আসলে টাইপিং মিস্টেক হইছে। এটা কিভাবে প্রকাশ করা যায়? আর এটা লেখা ভালো। যে g of x আর f ইনভার্স x সমান। দেখো আমি অলরেডি প্রুফ করে ফেলছি। আমার f ইনভার্স x এর চেহারা দেখো আর g of x এর চেহারা দেখো। বলো যে বলতেছিলা গ করায় দেন, সে কি ক্লিয়ার হইলা কিনা? সে কি ক্লিয়ার হইলা কিনা? বুঝছো? বুঝছো? ওকে। তাহলে আমরা f ইনভার্স x দেখলাম। বলো তো এটার ডোমেইন কি হবে? f ইনভার্স x এর ডোমেইন কি হবে? f ইনভার্স x এর ডোমেইন কি হবে? ডোমেইন কিভাবে বের করে? যে তুমি দেখো কোন কিছু ইনপুট দিতে বাধা আছে কিনা? আছে যেহেতু একটা ভগ্নাংশ। ভগ্নাংশের নিচে 0 হওয়া যায় না। আচ্ছা একজন বলতেছে কোন লাইনটা বুঝুনি? এই যে A লাইনটা? আরে ভাইয়া আমি কি করছি 3 কে জাস্ট এই পক্ষে নিছি। তাহলে কি হয়ে যায় y আর 3 এই পক্ষে আসলে কি -3 ওই পাশে তো 3x আছেই। বুঝো নাই? মানে এই যে দেখো এটার পরে এই কাজটা করছি।
y -3 সমান 3x। এরপর ২ টা সাইড একসাথে ঘুরায় লিখে দিছি। 3x সমান y -3 এটা তো করাই যায়। বুঝছো? সমস্যা নাই। নিজে একটু ট্রাই করো। ওকে। তাহলে দেখো নিচে 0 হওয়া যাবে না। বাট নিচে তো 3 আছে। কোন সমস্যাই তো নাই। তার মানে আমি যেকোনো কিছু ইনপুট দিতে পারবো। আমার ডোমেইন হচ্ছে R। এটা তো f ইনভার্স x এর জন্য গেল। তাহলে আমাকে বলো f অফ x এর রেঞ্জ কি হবে? শুরু থেকে বলতেছি যে f ইনভার্স এর যা ডোমেইন f অফ x এর সেটাই রেঞ্জ। তাহলে রেঞ্জও R। বলো এটা কি সার্বিক হলো কিনা? এতগুলা ম্যাথ করার পরে এই ম্যাথ দেওয়া মানে একটা অপমান। যে আল্লাহ R তো মিলতেছে, অবশ্যই এটা সার্বিক। বল পারব কি? পারব কিনা? ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমাদের সার্বিক ফাংশনও ক্লিয়ার হয়ে গেল। আমাদের ফাইনাল টপিক এবার গ্রাফ বা লেখচিত্র। আমাদের এখন গ্রাফ দেখে চিনতে হবে এটা ফাংশন। বুঝছো? গ্রাফ দেখে চিনতে হবে এটা ফাংশন। আচ্ছা তোমরা কি বলতেছো যে ভাইয়া ম্যাথ? ওহ কে জানি এসএস দাও। একজন আছে তোমরা এখানে, একজন নাকি কয়েকজন যারা স্ক্রিনশট নাও। তাদের জন্য ভাইয়া সবসময় লাস্টে সরে যাবো করে, পরে ভুলে যাই ওকে যেটা বলতেছিলাম। অনেকে এই প্রশ্নটা করে, বুঝছো? আমি নিজেও যখন ছোট ছিলাম আমার মাথায় আসতো যে, এই যে ভাই এত ম্যাথ করতেছি, এত ফিজিক্স, কেমিস্ট্রি পড়তেছি, এগুলো কি সরাসরি রিয়াল লাইফ এ কাজে লাগবে? সরাসরি রিয়াল লাইফ এ কাজে লাগবে? আরেকটু বড় হও দেখবা নিজেই টের পাবা ধীরে সুস্থে যে সবকিছু সরাসরি গিয়ে তোমার কাজে লাগবে না। তবে এই যে ম্যাথ করতে গিয়ে তুমি বিভিন্নভাবে চিন্তা করা শিখো। ধরো রিয়াল লাইফ এ বা বাস্তব জীবনে কোন একটা প্রতিকূল পরিস্থিতিতে তুমি পড়ছো, যেখানে তোমার একটা ডিসিশন নেওয়া, একটা উদ্যোগ নেওয়া, তোমার পক্ষ থেকে একটা অ্যাকশন আসা অনেক গুরুত্বপূর্ণ। সেখানে দেখবা ওই ডিসিশন মেকিং টা তুমি অনেক সুন্দর করতে পারবে। তোমার ওই স্কিলটা তৈরি হয়ে যাবে। বুঝতেছে? কে জানি বলতেছে এখনই লং মার্চ টু ছুটি। ক্লাস কতক্ষণ হইছে? আরো তো ০.৫ ঘন্টার উপরে ক্লাস বাকি। দুষ্টুমি করো শুধু। ও আচ্ছা এটার টাইম এরকম কেন? আমি তো টাইম বুঝতেছি না দাঁড়াও চেক করে নিই। এই এখনো ৭:৩০ বাজে নাই। ঠিক আছে আসো। আমরা তাহলে এখন চলে যাই লেখচিত্র থেকে কিভাবে বুঝবো কোন একটা ফাংশন কেউ ফাংশন কিনা নাকি ফাংশন হবে। চলো ধরো আমি এরকম স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিলাম। তোমাদের কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি আমি পড়াইছিলাম না 8 এ থাকতে। তাহলে তোমরা কিন্তু পারার কথা। এই হলো ধরো আমার x অক্ষ, এই হচ্ছে y। ফর এক্সাম্পল আমাদের এমন একটা গ্রাফ আছে। আমি ধরো এটা আগে কপি করে নিই। আমার কয়েকবার অক্ষ আঁকার ইচ্ছা নেই। আমি এই জিনিসটাকে কপি করে কয়েকটা উদাহরণ আগে বানায় ফেলি। আরে ওই কেন চলে আসে। তোমরা চাইলে গ্রাফ পেপারে এরকম ট্রাই করে দেখতে পারো নিজেরা। আমি এটাকে কপি করে নিব। একই জিনিস ৪ টা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো ফর এক্সাম্পল আমাদের একটা গ্রাফ আছে হচ্ছে এরকম। আমার ফেভারিট কালারটা এখানে ইনপুট করা নেই। মানে বোর্ডে এটা অনেক সুন্দর দেখা যায় এই কালারটা। ধরো ফর এক্সাম্পল একটা চিত্র আঁকতেছি এইরকম। এখন এই চিত্রটা দেখতে হচ্ছে এই ওকে। আরেকটা ধরো আমি চিত্র আঁকবো সেটা একটা সরল রেখা। সিম্পল একটা সরল রেখা। ধরো এরকম একটা সরল রেখা। আচ্ছা। এরপর আরো ২ টা চিত্র আঁকি। ধরো একটা আঁকবো আমি বৃত্ত। এখনো ভাইয়া কিছু শিখাই নাই, ওকে? তোমরা জাস্ট একটু ওয়েট করো। অনেকে আছে মানে ইয়ে হয় যে, "ভাইয়া কি বলতেছেন কিছুই তো বুঝিনি।" ভাই এখনো কিছু বুঝানো শুরু করিনি। ওয়েট করো। পরাবৃত্তটা আঁকাটা তোমরা বড় ক্লাসে শিখবা। এই যে শেপ আঁকলাম না, এই ২ টা শেপকে বলে পরাবৃত্ত। দেখো এটা তো চিনো তুমি সরল রেখা। এটাকে বলে পরাবৃত্ত। এটাও তো বৃত্ত। আর এটাকেও বলে পরাবৃত্ত। বড় ক্লাসে উঠলে শিখবে। বুঝছো? এখন দেখো ভাইয়া যেটা বলতেছি। এই গ্রাফ গুলো দেখে তোমার বের করতে হবে এরা ফাংশন কি? সেটা কিভাবে বের করে জানো? কিভাবে বের করে? একটা টেকনিক শিখায় দিই, উপর আগে লিখে দিই টেকনিক। আমরা কি করব? y অক্ষের সমান্তরাল একটা লাইন টানব। y অক্ষের সমান্তরাল। আমরা কি y অক্ষ চিনি ভাইকে একটু বলো তো? y অক্ষের সমান্তরাল। সমান্তরাল মানে কি? এটাও I গেস বুঝো তোমরা। y অক্ষের সমান্তরাল রেখা টানব। রেখা টানব। দেখো। আমি কি করলাম? এই যে দেখো আমি লাইন নিব। একটা y অক্ষের সমান্তরাল লাইন নিচ্ছি। y অক্ষ কোনটা আমাদের? এইটা আমাদের y অক্ষ। y অক্ষের প্যারালাল একটা লাইন নিলাম। প্যারালাল মানে কি? এটার সমান্তরাল। দেখো ২ টা পরস্পর সমান্তরাল, রাইট? এখানেও দেখো আমি y অক্ষের সমান্তরাল একটা লাইন নিলাম। y অক্ষের সমান্তরাল লাইন। দেন একটু দেখো তো y অক্ষের সমান্তরাল লাইনটা এই গ্রাফটাকে ২ টা বিন্দুতে ছেদ করছে। এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু। আর এই গ্রাফটাকে মাত্র একটা বিন্দুতে করছে। এই যে। বলতো এখন অব্দি যতটুকু বলছি, সবাই ক্লিয়ার? এখন অব্দি যতটুকু বলছি, সবাই ক্লিয়ার?
বলো তো? এখন অব্দি যতটুকু বলছি ক্লিয়ার? হ্যাঁ। এখন টেকনিকটা হচ্ছে যে তুমি y অক্ষের সমান্তরাল রেখা টানার পর যদি সেটা একের অধিক বিন্দুতে ছেদ করে, একের অধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেই গ্রাফটা ফাংশন হবে না। একটি বিন্দুতে ছেদ করতে হবে। কেন জানো? তুমিই দেখো শিখছিলা যে একটা ইনপুটের আউটপুট একটাই থাকবে, ২ টা আউটপুট থাকা যাবে না। মনে আছে ইনপুট থেকে ২ টা তীর চিহ্ন বের হইছে। তখন ফাংশন হতো না। মনে আছে? তাই ২ টা জায়গায় ছেদ করা যাবে না। y অক্ষের সমান্তরাল লাইন যেকোনো একটা পয়েন্টে ছেদ করতে হবে। বুঝি? তাহলে দেখো এইখানে একটা পয়েন্টে ছেদ করতেছে বাট এখানে ২ টা পয়েন্টে ছেদ করতেছে। তার মানে আমি বলতে পারি ও ফাংশন না। ওই যে আসলে বলে দিই, এই গ্রাফটা ফাংশন ফাংশন নয়। আর এই গ্রাফটা হলো ফাংশন। তোমরা কতটুকু বুঝছো পরের পেজে যেয়ে আমি টেস্ট করব। বলো এখন একটু বলো পুরো জিনিসটা ক্লিয়ার কিনা? তাহলে আমি পরের পেজে যাব। পুরো জিনিসটা ক্লিয়ার পুরো জিনিসটা ক্লিয়ার কি? সেটের পার্ট থেকে গ্রাফ আসলে কিছু নেই। ফাংশন ইজি জিনিস। হ্যাঁ, ওকে। তাহলে যারা বুঝছো আমাকে বলো, এই ২ টার মধ্যে কোনটা ফাংশন হবে? ১ম কাজ কি? গ্রাফ তোমাকে দেওয়াই থাকবে। তোমার আঁকাতে হবে না। তুমি জাস্ট y অক্ষের সমান্তরাল লাইন টানো। দেখো আমি y অক্ষের সমান্তরাল একটা লাইন টান দিলাম। দেখো y অক্ষের সমান্তরাল করে। বলো তো এটা কি কোনভাবে ফাংশন হবে? আল্লাহ ২ টা বিন্দুতে ছেদ করে ফেলছে। ১ টা, ২ টা। তাহলে এটা তো কোনভাবেই ফাংশন হবে না। বাট এইখানে দেখো যদি আমি y অক্ষের সমান্তরাল একটা লাইন টানি, এই যে মাত্র একটা বিন্দুতেই ছেদ করতেছে। তাহলে এটা কিন্তু অবশ্যই একটা ফাংশন। বলো বুঝতে পারলা? হ্যাঁ, একজন অনেক সুন্দর করে বলে দিছে যে ১ম টা বা ফার্স্ট এরটা ফাংশন না, সেকেন্ড টা হচ্ছে ফাংশন। তাহলে লেখচিত্র থেকে ফাংশন আমরা এখন সরাসরি বলতে পারব কিনা ভাইয়া কি একটু বলো? সরাসরি বলতে পারব কিনা? বুঝছি, বুঝছি। তোমরা গ্রাফের প্রশ্ন যদি না দিতে চাও অনেকে বলতেছে যে স্কিপ করা যাবে কিনা? রিটেন এ দিও না। বাট এমসিকিউ এর জন্য এইটুক শিখে রাখো ভাইয়া। তোমাকে চিত্র দেওয়া থাকবে। তুমি দেখে y অক্ষের প্যারালাল লাইন টানবা। দেখে বলবা কয়টা বিন্দুতে ছেদ করতেছে। এটা কি কঠিন কিছু? মানে মস্তিষ্কে তো প্রেশারও দেওয়া লাগতেছে না। বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে আমরা গ্রাফ দেখে ফাংশন দেখা শিখে গেলাম। ওকে। এবার চলো আমরা গ্রাফ দেখে একেক ফাংশন যাচাই করব। মানে গ্রাফ দেখে ফাংশন কিনা তো বুঝছি। বাট একেক ফাংশন কিনা সেটা যাচাই করতে হবে। সেটা যাচাই করতে হবে। আরে ওইগুলো একটু কপি করা দরকার ছিল। কারণ আবার আমার ইয়ে করতে হবে। আচ্ছা টানি। একটু X অক্ষ, Y অক্ষ টেনে তোমাদের জন্য কষ্ট করে নিই। তোমরা এই ফাঁকে একটু ইয়ে করো, রিল্যাক্স করো। একটু পানি খাও। ভাইয়ারও পানি খেতে হবে। হুম, হুম, হুম। এই ধরো আমাদের X অক্ষ, এই, এইটা ধরো Y অক্ষ। এরপর আমি এই জিনিসটাকে কপি করে নেব। কারণ আমার ৪ টা উদাহরণ দরকার। ৪ টা করে চলো মাস্টার করে ফেলি টপিকটা। কি করলাম? উপরেরটাকেও কেন ধরলাম? শুধু এইগুলো। এই। এবার চলো এটাকে কপি করে ফেলি। হ্যাঁ, আমি ধরো আগের মতই ১ম এ একটা বৃত্ত নেই। ১ম এ হচ্ছে বৃত্ত নিলাম। ধরো এই হলো আমাদের একটা বৃত্ত। আমার পুরো বৃত্তটা নিতে ইচ্ছা করতেছে না। আমি কি করতে পারি? হুম, অর্ধবৃত্তটা নেওয়া যায় না? আমি এক কাজ করি, নিজে থেকে অঙ্কন করি দেখো। আমি হাত দিয়ে সার্কেল আঁকছি কিন্তু। তোমরা কিন্তু কেউ কিছু দেখো নাই। আমি একদম হাত দিয়ে সার্কেল অঙ্কন করছি। তোমরা কেউ কিছু দেখো নাই, চোখ বন্ধ করে রাখো। এই সেকেন্ড দাগটা কোত্থেকে পড়ল? তারপর ধরো এখানে একটা সরলরেখা নেই আগের মতো। এখানে ধরো আমাদের একটা সরলরেখা আছে। আর ফাইনালি আমি ধরো এই চিত্রটা নিচ্ছি। মনে আছে ফাংশনের ক্ষেত্রে আমরা কি শিখছিলাম? যে y অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো। ফাংশন টেস্ট করার জন্য y অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো। আর একেক ফাংশন টেস্ট করার জন্য আমরা x অক্ষের সমান্তরাল রেখা টানবো। কি বলো? x অক্ষের সমান্তরাল রেখা টানবো। তাহলে আসলে লিখে দেই। আগে লিখে দেই তোমাদেরকে। যে এই ক্ষেত্রে আমাদের কাজ x অক্ষের সমান্তরাল রেখা টানা। x অক্ষের সমান্তরাল রেখা টানা। সমান্তরাল রেখা টানবো। রেখা টানবো। তাহলে আমাকে কি কেউ বলবা? বাম পাশের চিত্রটা একেক ফাংশন কিনা? বাম পাশের চিত্রটা একেক ফাংশন কিনা? চলো আগে
অক্ষের সমান্তরাল রেখা টানি। কিভাবে? এই যে আমার X অক্ষের সমান্তরাল রেখা টানলাম। এই আসো এটাতেও নেই। এই যে আমার আসো X অক্ষের সমান্তরাল রেখা টানলাম। ওই যে আগের মতো। যদি একটা বিন্দুতে ছেদ করে তাইলে ১ হবে। একের অধিক বিন্দুতে ছেদ করলে ১ হবে না। তাহলে বলো এখানে তো একের অধিক বিন্দুতে ছেদ করতেছে এই যে ২ টা বিন্দুতে। তাহলে এটা কি একেক ফাংশন হবে? এটা কিন্তু একেক ফাংশন হবে না। একেক ফাংশন নয়। আমি ধরো শর্টকাটে লিখলাম একেক নয়। আর ডান পাশেরটা কি হইছে দেখো? ডান পাশেরটাতেও একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে এটাকে কি বলা যাবে? একেক ফাংশন। এটাকে কি বলা যাবে? একেক ফাংশন। বলো তো ডান পাশেরটা? ডান পাশেরটা? একটু বলো। ডান পাশেরটা? এই যে ধরা খেয়ে গেছে। সবাই ধরা খেয়ে গেছে। ২ টার মধ্যে একটাও একেক ফাংশন না। কেন জানো? বারবার মনে করে দেখো। আমি বলতাম এটা পরীক্ষায় সবাই ভুল করে। একেক ফাংশনের জন্য আগে তাকে ফাংশন তো হতে হবে। মনে পড়ে যখন আমরা ১ম একেক ফাংশন পড়ছিলাম? তোমরা একটা উদাহরণ ছিল 2,1, 2,3, 2,2 দেখে বলে দিছিলে এটা একেক ফাংশন। পরে দেখলাম সেটা তো ফাংশনই না ভাইয়া। আগে দেখো এটা ফাংশন কিনা ১ম কাজ তো ফাংশন কিনা টেস্ট করা। মানে y অক্ষের সমান্তরাল লাইন টানো। আল্লাহ! ২ টা বিন্দুতে ছেদ করে ফেলছে। ও তো ফাংশনই না, একেক ফাংশন তো পরের কথা। ১ম শর্তই তো আমি চেক করি নাই। ও ফাংশনই না, ফাংশনই না। তাহলে কি একেক হবে? একেকও হবে না। আর এ কি হইছে? ও একটু ভালো আছে। মানে ও এট লিস্ট ফাংশন। দেখো? এট লিস্ট ফাংশন এই যে একটা বিন্দুতেই ছেদ করছে। মানে ও ফাংশন ছিল। এই যে ফাংশন ছিল। ঝামেলা কি হয়ে গেছে? একেক হইতে পারল না। একেক হইতে পারল না। একেক ফাংশন। বাট ও তো ফাংশনই না। একেক তো আসবেই না। মানে একেক তো চিন্তা করা পাপ। একেকের কথা ভাবাই যাবে না। এই জিনিসটা ভাবাই ধরো এটাকে কি করা যায়? লুকায় দেওয়া যায় না কোনভাবে? এই দেখো এভাবে লুকায় দেওয়া উচিত। আর ওটা দিয়ে আমি করব কি? দরকারই নেই। বলো কনসেপ্টটা ক্লিয়ার হইল কিনা? ধোঁকা খেলাম। ১ম ভাইয়া যখন এই কনসেপ্টটা পড়তেছিলাম ভাইয়া নিজেও ধোঁকা খেয়ে গেছে। ভাইয়া না এসএসসি তে ফাংশন, গ্রাফ দেখে নির্ণয় করাটা শিখিই নাই। আমি ইন্টারে উঠে ১ম শিখছি। বুঝছো? ক্লিয়ার? তাহলে পরের ২ টা তোমরা আমাকে বলবা। বলো কোনটা একেক ফাংশন? কোনটা একেক ফাংশন? কোনটা একেক ফাংশন? ও যে বলতেছে এটাই কেন নিয়ম? একটু ভেবে দেইখো না। একটু ভেবে দেখো ফাংশনের জন্য কেন y অক্ষের সমান লাইন টানো? কারণ একটু লক্ষ্য করে দেখো y অক্ষের সমান্তরাল লাইন টানা মানে তোমার এই যে ইনপুট x এর ভ্যালু একটাই x সেই একই x এর জন্য তুমি ২ টা y পাইতেছো। বলো এরকম জায়গায় আমরা ওটাকে ফাংশন বলতাম? একই x এর জন্য ২ টা y হইলে? যারা ফাংশনের শুরু থেকে ছিল তারা এটা বুঝতে পারবে। বুঝছো? তো যাতে অন্যদের মানে কঠিন না লাগে। তাই ভাইয়া অত কিছু বলতেছি না। শর্টকাটে এটা মনে রাখলেই হবে। তবে যারা আগ্রহী তারা অবশ্যই নিজেরা ভাবো এবং সব ভাইয়া ধরে একদম চামচ দিয়ে খাওয়ায় দিলে তো হবে না। নিজে, নিজে একটু চিন্তা করতে হবে। ওকে আসো শুরু করি। তাহলে আগে টেস্ট করো ফাংশন কিনা। y অক্ষের সমান্তরাল লাইন টানো। হ্যাঁ ভাইয়া ফাংশন। কেন? আরে একটা বিন্দুতেই ছেদ করছে ভাইয়া কোন সমস্যা নেই। ওকে। এবার হচ্ছে x অক্ষের সমান্তরাল লাইন টানি। এই সেটাও একটা বিন্দুতে ছেদ করছে। ওয়াও! কত সুন্দর। তাহলে এটা একটা একেক ফাংশন। এটা একটা একেক ফাংশন বলতে পারি। ওইটাতে সেইম না? যে এখানে আমার এটা একটা ফাংশন। হ্যাঁ, x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল লাইন টানলাম। একটা বিন্দুতে করছে ফাংশন। বাট যদি x অক্ষের সমান্তরাল টানি সেটা ২ টা বিন্দুতে ছেদ করতেছে। ২ টা বিন্দুতে ছেদ করতেছে। তাহলে কিন্তু একেক না, একেক নয়। বলো গ্রাফ দেখে ফাংশন যাচাই আর গ্রাফ দেখে একেক ফাংশন যাচাই। কারা, কারা ক্লিয়ার হয়ে গেল? কারা, কারা ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ, তোমরা একদম স্প্যাম করে ভরে দিছো। ঠিক আছে। ওকে, অলরাইট। চলো এবার একটু সামনের দিকে যাই। দেখো আমরা সুন্দর একটা গ্রাফ আঁকছি। যদি তোমাদের দেখা না যায়, তাই ভাই একটু গাঢ় করে দেই। দেখা কি যাচ্ছে না? দেখা যাচ্ছে, অনেক সুন্দর করে দেখা যাচ্ছে। আমারটা দেওয়া দরকার। গ্রাফ কিভাবে অঙ্কন করে জানো? এই যে আমরা এরকম ছক করে, করে করতাম না? এই যে ফাংশনটা দেওয়া f of x সমান এত, f of x সমান এত মানে y সমান 3x + 2 কারণ আউটপুটটাই তো y, আউটপুটটাই তো f of x, রাইট? তাহলে দেখো এতদিন যদি x আর y এর কোন সমীকরণ তুমি চোখে দেখতা, যেখানে ঘাত ১ কোন স্কয়ার নাই, ঘাত ১ কোন স্কয়ার নাই বা কিউব নাই, ঘাত বা পাওয়ার 1 সেগুলো আসলে সরল রেখা নির্দেশ করে। সেগুলো আসলে সরল রেখা নির্দেশ করে। বুঝছো? কিভাবে করছি? আমি x এর বিভিন্ন ভ্যালু নিছি। তার জন্য y এর ভ্যালু গুলা বের করছি। পরে দেখো ওই পয়েন্ট গুলো আমি বসাইছি। তারপর যোগ করে দিছি পয়েন্ট।
যোগ করে দিলে এরকম সুন্দর একটা সরলরেখা চলে আসছে। বুঝছো? এটাকে বলা হয় সরলরৈখিক। এরপর বিভিন্ন মানে সরলরৈখিক বলো আর এই পরেরটা বলো ২ টাই কিন্তু বহুপদী। তোমরা বহুপদী পড়তেছো না? মানে সামনে শুরু হবে বহুপদীর চ্যাপ্টার। এইটা দেখো, এই যে f of x সমান এবার কিন্তু স্কয়ার আছে তাকায় দেখো। y সমান এখানে আমি কি লিখতে পারি? y সমান x স্কয়ার মাইনাস 4x মাইনাস হচ্ছে 1 এখানে কিন্তু স্কয়ার আছে। এটা হচ্ছে পরাবৃত্তাকার। দেখো একটা পরাবৃত্তের গ্রাফ। এটা কি দেখা যাচ্ছে ভালোমতো? আমি একটু গাঢ় করে দেই। এটা মনে হয় কম দেখা যাচ্ছে না? তাহলে আমি একটু গাঢ় করে দিই। এই দেখো গ্রাফটা। আমরা x এর বিভিন্ন মান নিছি। এই যে দেখো x এর বিভিন্ন মান সেটা বসাইছি। বসায় y এর ভ্যালু গুলো বের করছি। তারপর গ্রাফের মূল্যগুলো বসিয়ে সব জাস্ট যোগ করে দিছি। যোগ করলে এরকম বিভিন্ন শেপ চলে আসতেছে। এটাকে বলা হয় পরাবৃত্ত। বুঝছো? এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। বুঝতে পারছো? তাহলে মাথায় এতটুকু রাখো, কোন পাওয়ার না থাকলে শুধু xy থাকলে সেটা হয় সরলরৈখিক ফাংশন। যদি এরকম স্কয়ার থাকে সেটা হয় এরকম পরাবৃত্তাকার ফাংশন। খুবই ইম্পোর্টেন্ট। আর সবার শেষে লাস্ট এইরকম থাকলে হয় বৃত্ত। হয়ে গেল। এই যে ২ টাতেই x আর y ২ টার উপরে স্কয়ার এটা হলে হয় বৃত্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই এবং মজার বিষয় কি জানো? এই সমীকরণে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান ১৬ কে তুমি বলতে পারো 4 স্কয়ার। এই 4 টা হবে তোমার ব্যাসার্ধ। এই দেখো এত ৪ এতটুকু দৈর্ঘ্য ৪ এই কারণে এই বিন্দুটা হইছে ৪,০ উপরে গেলে হইছে ০,৪ এদিকে আসলে হইছে -৪,০ নিচে গেলে হইছে ০,-৪ বুঝতে পারছো? তাহলে বৃত্তের ক্ষেত্রে কি হয়? ২ টাতেই স্কয়ার থাকে। আকারগুলা জাস্ট তোমার চিনতে হবে। বৃত্তের ক্ষেত্রে ২ টাতেই স্কয়ার থাকে। পরাবৃত্তের ক্ষেত্রে শুধু x এ স্কয়ার থাকবে। আর কোন স্কয়ার না থাকলে সেটা সরল রেখা। এমসিকিউ এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন মেইন কথা, আমাকে বলো এটা কি ফাংশন? এটা কি ফাংশন? বলো এটা কি ফাংশন কিনা? গ্রাফটা দেখে আমি সরে গেছি। ফাংশন কিনা? তাড়াতাড়ি বলে ফেলো। অবশ্যই ফাংশন। কেন? আমরা y অক্ষের সমান্তরাল একটা লাইন টানি আসেন ভাইয়া। এই যে y অক্ষের সমান্তরাল একটা লাইন টানলাম, যেকোনো একটা বিন্দুতেই ছেদ করতেছে। কোন সমস্যা নেই দেখো। একটা বিন্দুতেই যেয়ে ছেদ করতেছে। তাহলে হ্যাঁ, এই সরল রেখা ফাংশন। ওকে। আসো পরাবৃত্তাকার ফাংশনে যাই। এটা কি ফাংশন? আমি বলেই দিছি পরাবৃত্তাকার ফাংশন না? আচ্ছা দেখো y অক্ষের সমান্তরাল রেখা টানো, আবার ঘুরে ফিরে একটা বিন্দুতেই ছেদ করতেছে। এটাও কিন্তু ফাংশন। বাট বৃত্ত কিন্তু ভালো জিনিস বৃত্ত একটু দুষ্ট আছে। বৃত্তের ক্ষেত্রে তুমি যদি y অক্ষের প্যারালাল লাইন টানো, দেখো সেটা ২ টা বিন্দুতে ছেদ করতেছে। এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু। বৃত্ত কিন্তু ফাংশন না। কিন্তু ফাংশন না। পরীক্ষায় চলে আসবে। পরীক্ষায় চলে আসবে। বুঝছি। বৃত্ত ফাংশন হচ্ছে না। সরলরেখা ফাংশন হচ্ছে, পরাবৃত্ত ফাংশন হচ্ছে। ওকে। তোমরা আজকের ক্লাসে পড়া বাদ দিয়ে বাকি যা জিনিস আছে সব নিয়ে কথা বলতেছো, ছুটি যাচ্ছে এটা হলো। প্রতি ক্লাসে তোমরা আমার থেকে কম পড়ে আমার ৩ টা ক্লাসের ফাংশন শেষ করার কথা, ওটা ৪ ক্লাসে নিছো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, এই সিকিউ গুলো এখন তোমাদের হোমওয়ার্ক। আমি ৩ টা সিকিউ রাখছি দেখো। ১, ২, ৩ বুঝায় দিচ্ছি। প্রত্যেকটা বুঝায় দিব। কিন্তু হোমওয়ার্ক গুলা সাবমিট করতে এইগুলা করলে এই ৩ টার মতোই একটা না একটা সিকিউ তোমার পরীক্ষায় আসবে। একটা না একটা সৃজনশীল তোমার পরীক্ষায় থাকবে। বুঝছো? দেখো কি বলা? এই ফাংশনের ডোমেইন নির্ণয় করো। আল্লাহ! জাস্ট কি লিখবো? এই যে হরটা সেটা নট ইকুয়ালস টু ০ যেই ভ্যালু আসবে x এর আর বাদ সেটা হয়ে যাবে। তারপর একক চেইন গতদিন শিখছি। আর অন টু দেখছো? কি বানান লিখছে এই? দাঁড়াও এটা ঢাকি। কিন্তু বানানই হয়নি। তোমরা পরে হাসাহাসি করবা। টাইপিস্ট বানান ভুল করে ফেলছে বুঝছো? এটা ফিল করে দেই, লুকায় দিই না। ফিল কালার এটাকে আগে কালো দিয়ে ফিল করি। এটা হচ্ছে অনু f একটি অন্টু ফাংশন। অ-ন-ট-য় রস্যকার। অন্টু মানে কি? বলো? অন্টু মানে কিন্তু সার্বিক আজকেই শিখছি। অন্টু মানে সার্বিক ফাংশন প্রুফ করা। ওকে। ২ নাম্বার এই যে এই ম্যাথও আজকে করব। এরকম সমীকরণ থেকে x এর মান সমাধান। আর একেক ফাংশন আবার এই যে সবচেয়ে এইটার ডোমেইন নির্ণয় করা একেক কিনা। এবার দেখো f ইনভার্স একেক কিনা। মানে আগে এখান থেকে f কই? এটাই y এর আগে এখান থেকে এটার ইনভার্স বের করতে হবে। ইনভার্সটা একেক কিনা যাচাই করতে হবে। ২ স্টেপ দিছি। আর সর্বশেষে দেখা একটা গ্রাফ থেকে কোয়েশ্চেন আমাকে কি কেউ বলবা কই গেল ইকুয়েশনটা? এই ইকুয়েশনটা কার মতো?
আজকের ক্লাসে যে আমরা ৩ টা সমীকরণ দেখলাম, কার মতো লাগতেছে? আজকের ক্লাসে যে আমরা ৩ টা সমীকরণ দেখলাম, কার মতো লাগতেছে? আমি সরব, সরে এসএস নিতে দিই। এই যে, কি নাম? আতিফুল ইসলাম সিয়াম। ও কিন্তু বলে দিছে কারণ আমরা কি শিখছিলাম দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান দেখো কি লিখা যায় ৩৬। এটা কি পুরা আমাদের দেখা বৃত্তের সমীকরণের মতো না? এবং যেই ভালোমতো দেখছিলা, এখানে কিন্তু দেখো ৬ স্কয়ার আসে। মানে বৃত্তটা হবে কি বলো? কেন্দ্র থেকে ৬ একক দূরত্ব ওর ব্যাসার্ধ। মানে ব্যাসার্ধ ৬ হবে আরকি। আচ্ছা আমি একটু চিত্রটা হালকা করে এঁকে দেখাই। হালকা করে এঁকে একটু দেখাই দিই। দেখো কিভাবে অঙ্কন করবা? কালো কেন হয়ে গেল? ওই যে একটা লুকাইছিলাম দেখে কালো হয়ে গেছে। দেখো এভাবে জাস্ট ছক কাগজ নিবা। এই নিয়ে তোমার কম্পাস দিয়ে একদম কেন্দ্রে, কেন্দ্রে কেন্দ্র ধরে এরকম একটা সার্কেল এঁকে ফেলবা। ধরো কেন্দ্রে নিয়ে আসো। এই দেখো কেন্দ্র হয়ে গেছে। ওকে। এই পয়েন্টটা হচ্ছে একদম 0, 0 বা মূল এই পয়েন্টটা বলো কত? ব্যাসার্ধ ৬ না? তাই এটা ৬,০০ এটা কত? উপরের দিকেও ৬ উঠছো। x এর তো ভ্যালু নেই। y এর ৬ এগুলো কিন্তু আমরা শিখছি স্থানাঙ্ক জ্যামিতিতে। আর এই পাশে আসা মানে কি? -৬ এ আসা কিন্তু y এর ভ্যালু নেই। আর নিচে নামা মানে কি? x এর ভ্যালু নেই বাট y এর ৬ একক মান আছে। বাট এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি তাকায় দেখো। y ০ এর চেয়ে বড়। মনে আছে আমরা অন্বয় সলভ করার সময় এরকম শর্ত দেওয়া থাকতো। একটা এক্সট্রা শর্ত আছে y greater than or equal 0 মানে এই গ্রাফটা y পজিটিভ অংশটা নেওয়া যাবে, নেগেটিভটা বাদ। ওরা শর্ত দিয়েছে। মানে আল্লাহ এই ধরো আমাদের y অক্ষ, এই হলো x অক্ষ। y এর নিচের অংশে যাওয়া যাবে না। অর্থাৎ আমাদের চিত্রটা হবে এরকম। শুধু উপরের শুধু উপরের অংশটা সার্কেলের নিচের অংশ আসবে। এইটা হলো আমাদের গ্রাফ। বুঝছো? এইটা হবে গ্রাফটা। এর জাস্ট উপরের অংশ। কারণ y এর যে নেগেটিভ অংশ সেটা নেওয়া যাবে না। ওরাই বলে দিছে y greater than or equal 0 তাহলে বলো এখান থেকে যাচাই করো এটা কি ফাংশন কিনা? যাচাই করো আমাকে উত্তর দাও। ফাংশন কিনা কি করব? y অক্ষের সমান্তরাল একটা লাইন টান দিব। দিয়ে দেখলাম হ্যাঁ, এখানে একটা বিন্দুতেই ছেদ করতেছে। ওকে, তাহলে এটা একটা ফাংশন। তোমাদের জন্য হোমওয়ার্ক বাসায় একটু ভাইবা এটা কি একক ফাংশন কিনা? আর না হয় এখনই বলতে পারো। এটা কিন্তু ফাংশন। একেক ফাংশন হবে? একেক ফাংশন হবে? একেক ফাংশন কিন্তু হবে না। বুঝছো? একেক না। কারণ দেখো এক্স অক্ষের সমান্তরাল টানলে ২ টা বিন্দুতে ছেদ করে ফেলবে। বুঝছো? তাহলে এই ৩ টা সব ভাইয়া ইচ অ্যান্ড এভরিথিং ক্লাসে করাইছি। ইভেন এই টপিকও ভাইয়া করাইছি। সো এগুলো তোমাদের হোমওয়ার্ক। কারা জানি স্ক্রিনশট নিবা। ৩ টা কোয়েশ্চেন দেখাই দিচ্ছি। দাঁড়াও। স্ক্রিনশট নিয়ে নাও। এই হলো ১ম কোয়েশ্চেন। ওকে? এরপরে যাই 2nd কোয়েশ্চেন। ওকে? আর সর্বশেষে এই হলো 3rd কোয়েশ্চেন। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের সাথে আমার চ্যাপ্টার শেষ। বলো ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার হলো কিনা? তোমাদের সাথে আবার সম্ভবত ভাইয়া জেনারেল ম্যাথ এর ক্লাসে দেখা হবে, বুঝছো? জেনারেল ম্যাথ এর ক্লাসে দেখা হবে। বীজগাণিতিক রাশি অধ্যায়টা। আর হায়ার ম্যাথ এ রাকিব ভাইয়া বীজগাণিতিক রাশি শুরু করবে। হায়ার ম্যাথ এও বীজগাণিতিক রাশি আছে, জেনারেল ম্যাথ এও বীজগাণিতিক রাশি আছে। বুঝছো? ঠিক আছে। ওই চ্যাপ্টারটা অনেক সোজা। ফাংশনটাই একটু তোমাদের টাফ লাগে এবং তোমরা কি রেগুলারলি ক্লাসগুলো করো নাই। মেজরিটি আমি যেটা দেখলাম বা ক্লাসে যারা ইয়ে করে, কি বলে? স্প্যাম করে। ওরা আসলে ক্লাসগুলো করে আসে না। বুঝছো? আর হায়ার ম্যাথ একটু কঠিন লাগলে একই ক্লাসটা একটু আবার করো। একবার করার পর রেকর্ডের থেকে আবার করো। বুঝছো? ঠিক আছে তাহলে। এন্ড করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা করো ঠিকঠাক। ওকে? হুম। যারা বলছে কনসেপ্ট বুঝছি বাট আ কি কোয়েশ্চেন সলভ করতে পারি না। আরেকটু সময় দিতে হবে। বুঝছো? আরেকটু সময় দিতে হবে। কিছু জিনিস এগ্রি হইতে হয়। হয় কি আমাদের সবসময় কথা হইলো, না আমি একবার অঙ্ক করছি, শিখছি সবসময় পারতে হবে না। দুনিয়া সবসময় এরকম ভাবে চলে না। রিয়ালিটি টা মেনে নিতে হবে। মাঝে হ্যাঁ, পারি। আমার একই জিনিসটা করতে করা লাগবে। করি না। তাই না? বুঝছো? ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।